ওয়েলকাম টু রেলওয়ে ই পাঠশালা। রেলওয়ে ই পাঠশালার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের এই ভিডিওতে আমরা মেনলি আরআরবি এএলপি সিবিটি 2 এর যে পার্ট বিতে যে ডিজেল মেকানিকের ট্রেড আছে আমাদের, সেই ট্রেডের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। অলরেডি এই সিরিজের লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে ডিজেল মেকানিকের কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সেই চ্যাপ্টারগুলোর যাতে আমাদের পড়লে আমাদের যে কাট অফ মার্কস সেটা আমাদের ইজিলি আমরা অ্যাচিভ করতে পারি। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে যাতে তোমাদের সেই ডেফিনিট সেক্টরগুলোর ওপর যাতে তোমরা প্রপার ওয়েতে স্ট্রেস দিয়ে পড়তে পারো এবং তোমাদের সেটাতে সুবিধা হয়। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা মেনলি করব হচ্ছে এই ডিজেল মেকানিক ট্রেডেরই যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে খুব ভালো ভালো কিছু কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কেবলমাত্র সেই কোশ্চেনগুলোই নয়, সেই কোশ্চেনগুলো এবং তার সাথে সেটা যে টপিকের রিলেটেড সেই টপিকগুলো নিয়েও আমরা আলোচনা করব, যাতে তার থেকে যদি অন্য কোনো কোশ্চেন আসে আমরা সেগুলো ইজিলি অ্যাটেন্ড করতে পারি। তো আমরা এখানে কম কোশ্চেন অ্যাটেন্ড করব, কিন্তু সেই পুরো টপিকগুলো আমরা প্যারালালি নিয়ে চলব। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম কোশ্চেন, এটা ডিজেল মেকানিক ট্রেডের একটা কোশ্চেন। সবার প্রথমে বলে দিই, এটা আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা একটা কোশ্চেন। এটা কোন পরীক্ষাতে এসেছিল না, আমাদের আরআরবি এলপি সিবিটি 2 2 মে 2025 শিফট 1 পার্ট বি এর কোশ্চেন ছিল। এবং এটার জন্য ট্রেড ছিল হচ্ছে আমাদের ডিজেল মেকানিক ট্রেডের। এই ভিডিওটা মেনলি যাদের ডিজেল মেকানিক ট্রেড আছে এবং এমএমভি ট্রেড আছে তাদের দুজনের জন্যই এই ভিডিওটা খুব উপযোগী। ডিজেল মেকানিক আর এমএমভি ট্রেড দুটো ট্রেডের জন্যই এই ভিডিওটা খুব উপযোগী। চলো প্রথম কোশ্চেনটা আমরা দেখি কি বলেছে কোশ্চেনটাতে। ইন হুইচ পার্ট অফ দ্য আইসি ইঞ্জিন, আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। আমরা এটা জানি, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন আর দ্য সিলিন্ডার লাইনার ফিটেড। ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন আমাদের সিলেবাসে যে দুটো আছে মেনলি আমরা পড়ে থাকি হচ্ছে গ্যাসোলিন ইঞ্জিন অর পেট্রোল ইঞ্জিন, আর একটা আমাদের থাকে হচ্ছে ডিজেল ইঞ্জিন। এই দুটো টাইপেরই ইঞ্জিন আমরা মেনলি পড়ে থাকি, গ্যাসোলিন ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিন অথবা ডিজেল ইঞ্জিন, এই দুটো ইঞ্জিনই আমরা পড়ি। তো এই গ্যাসোলিন ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের যে সিলিন্ডার থাকে, যে সিলিন্ডার লাইনার আছে, যে সিলিন্ডার লাইনারটা আছে সেটা কিসের সাথে ফিট থাকে, সেটা কিসের সাথে কানেক্টেড থাকে, সেটা কিসের উপরে ফিট করা। ঠিক আছে, তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে সিলিন্ডার ব্লক। আমাদের যে সিলিন্ডার লাইনারটা থাকে সেটা সিলিন্ডার ব্লকের ওপরে আমাদের থাকে বা সিলিন্ডার ব্লকের ওপরে আমরা এটাকে ফিট করে থাকি। চলো এটা সম্পর্কে একটু কিছু বেসিক ডেসক্রিপশন আমরা দেখিনি। আমরা সবার প্রথমেই জানি আমাদের যে বেসিক আইসি ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের যে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের ধরো এটা একটা সিলিন্ডার, এটা আমাদের একটা সিলিন্ডার, এটাকে বলা হয়ে থাকে সিলিন্ডার হেড, আর এটা হচ্ছে আমার সিলিন্ডার ব্লক। এর ভেতরে কি করে না, পিস্টনটা মুভ করে। এর ভেতরে কথার কথা আমার একটা পিস্টন আছে, এই পিস্টনটা রেসিপ্রোকেট করছে। এই পিস্টনটা কি করছে না, রেসিপ্রোকেট করছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। এর সাথে আমার কি আছে না, কানেক্টিং রড লাগানো আছে এবং তার সাথে আমার কি আছে না, ক্র্যাঙ্ক শ্যাফট আছে, তার সাথে আমার ক্র্যাঙ্ক শ্যাফট কানেক্টেড আছে, ক্র্যাঙ্ক কানেক্টেড আছে। ঠিক আছে, তো এটাই হয়ে থাকে আমাদের বেসিক যে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টের যে অপারেশন বা আমাদের বেসিক যে ইঞ্জিনের অপারেশন, সেটার ক্ষেত্রে এটাই হয়ে থাকে। এটাকে বলা হয়ে থাকে আমাদের পিস্টন, এটা হয় হচ্ছে আমাদের কানেক্টিং রড, এটা হয় হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক। এগুলো বেসিক জিনিস, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। এবার কি হয়ে থাকে, এই যে পিস্টন এবং এই যে সিলিন্ডার ব্লক, এই যে পিস্টন আর এই হচ্ছে সিলিন্ডার ব্লক, তো এর ওয়ালের মধ্যে সব সময় ঘষতে থাকে, দ্যাট ইজ
পিস্টনটা সবসময় সিলিন্ডার ওয়ালের সাথে ঘষতে থাকে। অ্যাকচুয়ালি পিস্টনের পুরো বডিটা কখনোই ঘষে না, ঘষে কি পিস্টনের গায়ে আমার এরকম পিস্টন রিং লাগানো আছে, পিস্টনের গায়ে আমার এরকম পিস্টন রিং লাগানো আছে। সেই পিস্টন রিং আমাদের দু রকমের রিং হয়ে থাকে, কম্প্রেশন রিং হয়ে থাকে এবং আমরা জানি আমাদের অয়েল স্ক্যাপার রিং হয়ে থাকে, দু রকমের রিং হয়ে থাকে। তো সেই রিংগুলো পিস্টনের ওপরে আমরা লাগাই বিভিন্ন রকম রিং, রিং গ্রুপের মধ্যে। সেই রিংগুলো অ্যাকচুয়ালি ডিরেক্টলি কন্ট্যাক্টে থাকে কার সাথে না, আমার সিলিন্ডার ব্লকের সাথে বা সিলিন্ডারের বোর্ডের সাথে। আমার এই যে সিলিন্ডার বোর্ড আমার এই যে সিলিন্ডার বোর্ড, এই সিলিন্ডার বোর্ডের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্টে থাকে। তো এই পিস্টনটা যখন এরকম রেসিপ্রোকেটিং মুভমেন্ট করতে থাকে, দ্যাট ইজ একবার ওপরে যাচ্ছে একবার নিচের দিকে আসছে, এরকম যখন মুভমেন্ট করতে থাকে তখন সমস্যাটা কি হয়, এই বোর্ডের সাথে এই পিস্টন রিংগুলো কনস্ট্যান্টলি ঘষতে থাকে। এবার কনস্ট্যান্টলি ঘষতে থাকলে কি হবে, আস্তে আস্তে আমার যে সিলিন্ডার বোর্ড আছে তার ওয়্যার অ্যান্ড টিয়ার হবে। এবার সিলিন্ডার বোর্ড বা সিলিন্ডার ব্লক যেটা, সেটা খুবই একটা দামি এলিমেন্ট হয়ে থাকে, ইঞ্জিনের একটা মেন এলিমেন্ট। এবার আফটার আ সার্টেন পিরিয়ড অপারেশন যদি আমার সিলিন্ডার ব্লকটাই ডিফেক্টিভ হয়ে যায়, দ্যাট ইজ ওর যদি সার্কামফিয়ারেন্স যেটা আছে সেটা যদি চেঞ্জ হয়ে যায়, সেটা যদি ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, তো অবভিয়াসলি সেটা সিলিন্ডারের জন্য একদমই ভালো না, কারণ তখন সেক্ষেত্রে আমাকে পুরো সিলিন্ডার ব্লকটা চেঞ্জ করতে হবে, যেটা কিনা আমার একটা হিউজ কস্ট বিয়ার করবে, যেটাতে আমার কি হবে না, একটা হিউজ কস্ট বিয়ার করবে। সেটাই যাতে না হয় তার জন্য আমরা কি করে থাকি, এই যে সিলিন্ডার ব্লকটা রয়েছে আমার, এই যে সিলিন্ডার ব্লকটা রয়েছে আমার, এই যে সিলিন্ডার ব্লকটা রয়েছে, এই যে সিলিন্ডার ব্লকটা রয়েছে, এই সিলিন্ডার ব্লকের ভেতরে আমরা কি করে থাকি, এটা ধরো আমার সিলিন্ডার ব্লকটা, এটা হচ্ছে আমার সিলিন্ডার, এটা হচ্ছে আমার পিস্টন, এটা হলো আমার পিস্টন, এটা হলো আমার সিলিন্ডার ব্লক, সিলিন্ডার, ঠিক আছে। তো এই সিলিন্ডার ব্লকের গায়ে আমরা কি করে থাকি, একটা লাইনার লাগিয়ে দিই, সিলিন্ডার ব্লকের গায়ে আমরা কি করে থাকি, একটা লাইনার লাগিয়ে দিই, যেটাকে বলা হয়ে থাকে সিলিন্ডার লাইনার, যেটাকে বলা হয়ে থাকে কিনা সিলিন্ডার লাইনার। এই সিলিন্ডার লাইনারটা কিরকম শেপের হয়ে থাকে, সিলিন্ডার লাইনারটা আমাদের সিম্পলি হয়ে থাকে, সিলিন্ডার লাইনারটা আমাদের হয়ে থাকে একটা শেল, সিলিন্ড্রিক্যাল শেল, সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল শেল হয়ে থাকে, ঠিক আছে। সিলিন্ড্রিক্যাল শেল এরকম টাইপের দেখতে হয়, জাস্ট এরকম একটা শেল হয়ে থাকে, এরকম একটা শেল হয়ে থাকে, কিসের না, একটা হার্ড মেটেরিয়ালের, একটা হার্ড মেটেরিয়ালের শেল হয়ে থাকে, হার্ড মেটেরিয়ালের শেল হয়ে থাকে। মেনলি এটা তৈরি হয়ে থাকে হচ্ছে কাস্ট আয়রনের, মেনলি এটা তৈরি হয়ে থাকে কাস্ট আয়রন। অবভিয়াসলি এর ওপরে কি করা হয়ে থাকে, নাইট্রাইডিং করা থাকে, নাইট্রাইডিং করা থাকে যাতে সারফেস হার্ডনেসটা অনেকটা বৃদ্ধি পায়। অথবা কি করা হয়ে থাকে, এর সাথে সাথেও এর ভেতরে ক্রোমিয়াম অ্যালয়িং করা থাকে, ক্রোমিয়াম অ্যালয়িং করা থাকে। ক্রোমিয়ামও কি করে, হার্ডনেস বৃদ্ধি করে, ক্রোমিয়ামও কি করে না, হার্ডনেস বৃদ্ধি করে, ঠিক আছে। নেক্সট এর সাথে সাথে কি করা হয়ে থাকে, নিকেল অ্যালয়ের অ্যালয়িং করা হয়, নিকেল অ্যালয়িং করা হয়। নিকেল অ্যালয়িং কি করে থাকে, এ কি করে, হার্ডনেস বৃদ্ধি করে, হার্ডনেসকে ইনক্রিজ করে দেয়। আর নিকেল অ্যালয়িংটা কি করে, এ কি করে না, এর যে সারফেসের যে করোশন রেজিস্ট্যান্ট প্রপার্টি, এর সারফেসের যে করোশন রেজিস্ট্যান্ট প্রপার্টি সেটাকে ইনক্রিজ করে দেয়। মানে এর যে বডিটা রয়েছে, এর যে ইনার সারফেস রয়েছে, এর যে ইনার সারফেস রয়েছে, এর যে ইনার সারফেস রয়েছে, সেই ইনার সারফেসের মধ্যে কি হবে, আমার পিস্টন রিং গুলো রেসিপ্রোকেট করবে, পিস্টন রিং গুলো এর গায়ে ঘষতে থাকবে। তো যাতে সেখানে কোনো রকম করোশন না হয়, কোনো রকম ওয়্যার অ্যান্ড টিয়ার না হয়, তার জন্য এটাতে ক্রোমিয়াম অ্যালয়িং করা হয়, নিকেল অ্যালয়িং করা হয় এবং এর সারফেসটা নাইট্রাইডিং করে দেওয়া হয়। নাইট্রাইডিং করে এর সারফেস হার্ডনেস অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবার এটা কেন করা হয়, তার কারণ সিলিন্ডার এ ডাইরেক্টলি দেখো, এই যে কম্বাশন চেম্বারটা রয়েছে, এ ডাইরেক্টলি এই কম্বাশন চেম্বারের কন্ট্যাক্টে থাকে। এই যে কম্বাশন চেম্বারটা রয়েছে, কম্বাশন চেম্বার মানে যেখানে আমার কম্বাশন হয়, যেখানে আমার কি হয়ে থাকে না, কম্বাশন হয়, যেখানে আমার এয়ার ফুয়েল মিক্সচারটা বার্ন হয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি কম্বাশন চেম্বার। এটার সংস্পর্শে থাকে, এটার কন্ট্যাক্টে থাকে, ঠিক আছে। তো এটার কন্ট্যাক্টে থাকার জন্য আমরা জানি কম্বাশন চেম্বারে অনেক হাই টেম্পারেচার হয়ে থাকে এবং অনেক হাই প্রেসার জেনারেট হয়, ঠিক আছে। অলমোস্ট আমরা যদি ডিজেল ইঞ্জিন বলে থাকি, আমরা যদি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে বলে থাকি, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে অলমোস্ট আমার 50 বার থেকে অলমোস্ট 100 বার পর্যন্ত প্রেসার চলে যায়, ঠিক আছে, হিউজ প্রেসার।
অনেক বেশি প্রেশার চলে যায়। শুধু তাই নয়, আমাদের যদি সে পেট্রোল ইঞ্জিন হয়ে থাকে, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রেও একটু প্রেশারটা কম থাকে, অলমোস্ট 30 থেকে 45 বার পর্যন্ত প্রেশার থাকে, 30 থেকে 45 বার পর্যন্ত প্রেশার থাকে। এবং এই দুটোর ক্ষেত্রে টেম্পারেচার মোটামুটি আমাদের প্রায় 1500 থেকে 2200-2500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমাদের টেম্পারেচার উঠে যায়। তো এই হাই টেম্পারেচার হাই প্রেশারকে উইথস্ট্যান্ড করার জন্য অবভিয়াসলি যে ডিরেক্টলি উইথস্ট্যান্ড করছে তার এরকম প্রপার্টিস থাকা প্রয়োজন যে তার সারফেসটা প্রচন্ড হার্ড হবে এবং সে এই প্রেশারটা উইথস্ট্যান্ড করতে পারবে এবং তার সারফেস হার্ডনেস অনেক হাই হবে। তো তার জন্য আমরা কি করে থাকি না, সিলিন্ডার লাইনার ব্যবহার করে থাকি। এবার সিলিন্ডার লাইনার ব্যবহার করার সুবিধা কি হলো, সিলিন্ডার লাইনারে এক তো এর সারফেস প্রচন্ড হার্ড হয়ে থাকে, ঠিক আছে, তার জন্য এ কি হয়ে থাকে, এই কম্বাসন চেম্বারের এই হাই প্রেশার টেম্পারেচারকে ইজিলি উইথস্ট্যান্ড করে নিতে পারে। দ্বিতীয়ত, এর যদি কিছু সার্টেন অপারেশনের পরে এটা যদি কিছুটা ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে যায়, আমরা কি করতে পারি, এটাকে ইজিলি চেঞ্জ করে দিতে পারি। আমরা কি করলাম, সিলিন্ডার ব্লকটাকে চেঞ্জ করার জায়গায় জাস্ট সিলিন্ডার ব্লকের উপরের যে লাইনারটা আছে সেটাকে আমরা ইজিলি চেঞ্জ করে দিতে পারি। সেক্ষেত্রে আমার কস্টিংটা অনেকটা কম পড়ে, ঠিক আছে, তো সেটা একটা সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, তো এই কারণের জন্য আমরা মেনলি সিলিন্ডার লাইনার ব্যবহার করে থাকি, কোথায় না, সিলিন্ডার ব্লকের ওপরে, যাতে সিলিন্ডার ব্লকটা ডাইরেক্টলি কম্বাসন চেম্বারের সংস্পর্শে না আসে। কম্বাসন চেম্বারের ডাইরেক্ট সংস্পর্শে আসবে হচ্ছে আমার সিলিন্ডার লাইনার। ঠিক আছে, চলো এবার সিলিন্ডার লাইনার সম্পর্কে কিছু বেসিক ডিটেলস আমরা দেখে নিই। ঠিক আছে, সিলিন্ডার লাইনার হচ্ছে এটাই হচ্ছে এর ছবি। ভেতরে দেখতে পাচ্ছ এই ইনার সারফেসের মধ্যে আমার কি হয়, পিস্টন রেসিপ্রোকেট করে, এই ইনার সারফেসের মধ্যে পিস্টনটা রেসিপ্রোকেট করে। ঠিক আছে, এই যে হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার সিলিন্ডার লাইনার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সিলিন্ডার লাইনার। এটা এরকম পাতলা হয়ে যায়, এইটা হচ্ছে আমার সিলিন্ডার ব্লক। সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিলিন্ডার ব্লক। এই সিলিন্ডার ব্লকের মধ্যে আমরা এই লাইনারটাকে ঢুকিয়ে দিই। ঠিক আছে, এখানে মেটেরিয়াল কি ইউজ করেছি আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা কাস্ট আয়রন ইউজ করি, অ্যালয়ের মধ্যে আমরা নিকেল, ক্রোমিয়াম, মলিবডেনাম এগুলো ইউজ করে থাকি। এছাড়া স্টেনলেস স্টিল ইউজ করে থাকি এবং নিকেল, ক্রোমিয়াম, অ্যালয় স্টিল ব্যবহার করি। অলরেডি আমরা বলেছি এখানে যে আমরা নিকেল আর ক্রোমিয়ামের অ্যালয়িং করে থাকি। ঠিক আছে, প্লাস হচ্ছে এর সারফেস ফিনিশ ইনক্রিজ করার জন্য আমরা কি করে থাকি, সারফেসের উপরে নাইট রাইডিং করে থাকি। যে হিট ট্রিটমেন্ট অপারেশন সেটা আমরা করে থাকি। ঠিক আছে, এবার এই লাইনার মেনলি হয়ে থাকে আমাদের দু রকমের। একটা হচ্ছে ড্রাই লাইনার এবং ওয়েট লাইনার। ঠিক আছে, ড্রাই লাইনার আর ওয়েট লাইনার। আমরা জানি আমাদের এই যে সিলিন্ডার ব্লক আছে, এই সিলিন্ডার ব্লকের মধ্যে আমার অনেকগুলো চ্যানেল কাটা আছে, যেটা থ্রু দিয়ে আমার কি যাচ্ছে না, কুল্যান্ট যাচ্ছে, মানে ওয়াটার কুলিং এর ক্ষেত্রে আমার কুল্যান্ট যাচ্ছে, বা আমার লুব্রিকেশনের জন্য আমার লুব্রিক্যান্ট যাচ্ছে। ঠিক আছে, এবার কি হয়ে থাকে, এই যে কুল্যান্টটা যদি ডাইরেক্টলি সিলিন্ডার লাইনারের কন্ট্যাক্টে থাকে, যদি কুল্যান্ট ইজ ইন ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ লাইনার, যদি সেটা হয়ে থাকে তখন সেটাকে বলা হয় ওয়েট লাইনার। কুল্যান্ট মেনলি আমরা ইউজ করে থাকি, আমরা জানি কুল্যান্ট হিসাবে আমরা ওয়াটারকে ব্যবহার করি। ঠিক আছে, তো ও কি হয়ে যায়, ও ডাইরেক্টলি যে আমার যে ইয়েটা আছে, ওয়াটার যেটা রয়েছে সেটা যদি আমার যে সিলিন্ডার লাইনার আছে ওটাকে যদি ও ডাইরেক্টলি ভিজিয়ে দেয়, তখন সেটাকে বলা হয়ে থাকে ওয়েট লাইনার। দ্যাট ইজ এ কুল্যান্টের ডিরেক্ট কন্ট্যাক্টে থাকবে। ঠিক আছে, এই ওয়েট লাইনার গুলো কুল্যান্টের ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়ে থাকে, এক্ষেত্রে কুল্যান্ট ডাইরেক্ট এর সাথে যেহেতু কন্ট্যাক্টে থাকে, তো এর জন্য হিট ট্রান্সফারটা খুব ভালো হয়ে থাকে এবং ইঞ্জিন খুব তাড়াতাড়ি কুল হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যেহেতু কুল্যান্টটা ডাইরেক্ট এর সাথে কন্ট্যাক্টে থাকে, তো সেখানে একটা সিল করার প্রয়োজন হয়। ঠিক আছে, তো সিলিন্ডার ব্লকের মধ্যে আমরা একটা ও সিল বলে জিনিস হয়ে থাকে, ও টাইপের সিল হয়ে থাকে। ঠিক আছে, ও টাইপের গ্যাসকেট, ঠিক আছে, ও সিল গ্যাসকেট আমরা ইউজ করে থাকি।
ঠিক আছে, যাতে কি হয়ে থাকে এর ভেতরের যে কুল্যান্ট আছে সেটা বাইরে বেরিয়ে না আসতে পারে বা ডাইরেক্ট কম্বাসন চেম্বারের মধ্যে চলে না যেতে পারে। তার জন্য আমরা এক্ষেত্রে সিল ব্যবহার করি। ঠিক আছে, এটা তাপ অপসারণের জন্য খুব ভালো হয়ে থাকে, এক্ষেত্রে হিট ট্রান্সফারটা খুব হাই হয়ে থাকে, হাই হিট ট্রান্সফার। ঠিক আছে, এক্ষেত্রে হাই হিট ট্রান্সফার হয়ে থাকে এবং এর ওজন বেশি হয়ে থাকে, মানে এটা একটু জটিল হয়ে থাকে। আরেকটা হয়ে থাকে হচ্ছে ড্রাই লাইনার, আরেকটা হয়ে থাকে ড্রাই লাইনার। এক্ষেত্রে এ যে ওয়াটারটা আছে বা যে কুলানটা আছে এটা লাইনারের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে। ঠিক আছে, লাইনারের বাইরের পাশের সঙ্গে এ সরাসরি কন্ট্যাক্টে থাকে না, সংস্পর্শে থাকে না, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। ঠিক আছে, এদের মধ্যে একটা এয়ার গ্যাপ থাকে। ঠিক আছে, এদের মধ্যেখানে সবসময় একটা গ্যাপ থাকে, হয় মেটালের গ্যাপ দেবে বা এয়ার গ্যাপ দেবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটার এখান দিয়ে কুল্যান্ট ফ্লো হয়, এটার এখান দিয়ে কুল্যান্ট ফ্লো হয়, এখান দিয়ে কুল্যান্ট ফ্লো হয়। আর এর মাঝখানে এই যে কালো পোর্শনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্যাপ, আর তারপরে এই হচ্ছে আমার ড্রাই লাইন, এই হচ্ছে আমার ড্রাই লাইন। ঠিক আছে, এই হলুদ যেটা সেটা হচ্ছে আমার ড্রাই লাইনার। তো এর মাঝখানে কি হয়ে থাকে না, আমার একটা হয় কোনো মেটালের কিছু এলিমেন্ট থাকবে, সিলিন্ডার ব্লকের কিছু এলিমেন্ট থাকতে পারে, অথবা আমার গ্যাপ থাকে। ঠিক আছে, জেনারেলি এই ড্রাই লাইনার গুলো কি হয়ে থাকে আমার খুব পাতলা হয়ে থাকে, ড্রাই লাইনার গুলোর যে বডি হয়ে থাকে সেটা খুব থিন হয়ে থাকে, আর ওয়েট লাইনার যেগুলো হয়ে থাকে সেগুলো একটু থিক হয়ে থাকে, একটু মোটা হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু ড্রাই লাইনারকে একদম পুশ ফিট বা প্রেস ফিটের থ্রু দিয়ে বসানো হয়। ড্রাই লাইনার জেনারেলি এই যে বোর, এই বোরের থেকে সাইজে একটু বড় করা হয়, এই বোরের থেকে সাইজে একটু বড় করা হয়ে থাকে, দ্যাট ইজ সিলিন্ডার বোর যেটা, এই যে ডায়ামিটারটা এইটা হচ্ছে সিলিন্ডার বোর ডায়ামিটার। এই সিলিন্ডার বোর ডায়ামিটারের থেকে সামান্য একটু বড় করা হয়, তো একে চেপে ঢোকানো হয় এবং এই ঢোকানোটা এবং এর থেকে এই সিলিন্ডার লাইনারটাকে চেঞ্জ করার সময় বের করাটা একটু কষ্টসাধ্য হয়ে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য, এই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া আছে। ড্রাই লাইনার আর ওয়েট লাইনারের মধ্যে বেসিক পার্থক্য, লাইনারের সাথে কুলারের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এর সাথে কুল্যান্টের ডাইরেক্ট সম্পর্ক থাকে। ঠিক আছে, তাপ স্থানান্তর কিভাবে হয়ে থাকে, এটাতে ধীর গতিতে হয়ে থাকে, এটাতে দ্রুত হয়ে থাকে। ঠিক আছে, ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ যেহেতু এটাতে ধীর গতিতে হয়ে থাকে, কম কার্যকর হয়ে থাকে, এটা বেশি কার্যকর হয়ে থাকে। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে, এই জিনিসগুলো যথেষ্ট সোজা জিনিস। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল আমাদের সিলিন্ডার লাইনারের টপিক। এই হলো আমাদের টোটাল সিলিন্ডার লাইনার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কোথা থেকে আসে, আমাদের মেটেরিয়াল থেকে কোশ্চেন আসে, আমরা ফিউচারেও দেখবো এর রিলেটেড অন্য কোশ্চেন, তখনও আবার আমরা এই জিনিসগুলো আরেকবার দেখে নেবো। ঠিক আছে, এর মেটেরিয়াল থেকে কোশ্চেন আসে, এর ডিফারেন্ট যে দুটো টাইপ রয়েছে, দ্যাট ইজ ড্রাই লাইনার ওয়েট লাইনার থেকে কোশ্চেন আসে, আর এর বেসিক যে কোশ্চেন যে একে কোথায় লাগানো থাকে, যেমন এটা এসছে। ঠিক আছে, যে সিলিন্ডার লাইনারটা আমার কোথায় লাগানো থাকে, সেটা হচ্ছে আমার সিলিন্ডার ব্লকের ওপরে লাগানো। ক্লিয়ার, আশা করি এটুকু তোমাদের বোঝা গেছে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তার রিপ্লাই করব। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে, 2 নম্বর। এটা গেল আমাদের সিলিন্ডার লাইনারের ব্যাপারে। আচ্ছা, প্রথমেই বলে দিই এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা আমাদের কোন টপিক থেকে এসছে, কারণ যেহেতু আগের দিন আমরা টপিকগুলো পড়েছিলাম যে ইম্পর্টেন্ট টপিকগুলো, তো এটা এসছে হচ্ছে ইঞ্জিন কম্পোনেন্ট, ইঞ্জিন ইঞ্জিন কম্পোনেন্ট যে চ্যাপ্টারটা আছে সেটার থেকে এই কোশ্চেনটা এসছে। এটা বেশ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সিলিন্ডার লাইনার বা সিলিন্ডার ব্লক থেকে প্রতি বছরই একটা বা দুটো কোশ্চেন দেবেই দেবে, প্রতি বছরই একটা বা দুটো কোশ্চেন দেবেই দেবে। তো এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে রাখবে তোমরা পরীক্ষার জন্য। চল নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন আর ডিজেল ইঞ্জিন, এটাও সেম। সবার প্রথমে বলে দিই এটাও ওই CBT2 2 মে 2025 শিফট 1 এর কোশ্চেন। আজকে আমরা যে 5টা 6টা কোশ্চেন নিয়েছি সবগুলো ওই একই শিফটের কোশ্চেন। ঠিক আছে, তো কি বলেছে কোশ্চেনটাতে বলেছে ইন আ ডিজেল ইঞ্জিন হিট ইজ সাপ্লাইড ইন হুইচ অফ দ্য ফলোয়িং থার্মোডিনামিক প্রসেস। ঠিক আছে, ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে এক্ষেত্রে আমাকে বলেছে হিট কখন আমরা সাপ্লাই করি। ঠিক আছে, ডিজেল ইঞ্জিনে আমরা হিট কখন সাপ্লাই করি, ওই থার্মোডিনামিক প্রসেসে। ঠিক আছে, আমরা জানি আমাদের যে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল হয়ে থাকে, আমাদের যে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল হয়ে থাকে বা যেটাকে আমরা থার্মোডিনামিক সাইকেল বলে থাকি, যেটাকে আমরা থার্মোডাইনামিক সাইকেল বলে থাকি, সেই সাইকেল আমাদের মেনলি দুটো আসে। ঠিক আছে, সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে অটো সাইকেল আর একটা হচ্ছে ডিজেল সাইকেল। এই ডিজেল সাইকেল, এই যে ডিজেল সাইকেল এটাকে ফলো করে আমার কাজ করে হচ্ছে ডিজেল ইঞ্জিন,
এটাকে ফলো করে আমার কাজ করে হচ্ছে ডিজেল ইঞ্জিন, আর অটো সাইকেলকে ফলো করে আমার কাজ করে হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন বা গ্যাসোলিন, তাই বলা হয়। ঠিক আছে, এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইকেল বা থিওরিটিক্যাল সাইকেল, এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইকেল বা থিওরিটিক্যাল সাইকেল। আর এই দুটোকে ফলো করে যে প্র্যাকটিক্যাল ইঞ্জিনগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে একটা পেট্রোল ইঞ্জিন, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। আমাদের এখানের কোশ্চেনে চেয়েছে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কোন যে থার্মোডাইনামিক প্রসেসটা ফলো হয়ে থাকে সেখানে কখন আমরা হিট সাপ্লাই করে থাকি, সেখানে কখন আমরা হিট সাপ্লাই করে থাকি। তো ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে সবার প্রথমেই আমাদের যে থার্মোডাইনামিক সাইকেলটা ফলো হয়ে থাকে সেটা হচ্ছে ডিজেল সাইকেল। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের যে থার্মোডাইনামিক সাইকেলটা ফলো হয়ে থাকে সেটা হয় হচ্ছে আমাদের ডিজেল সাইকেল। ঠিক আছে, তো এটার উত্তরটা আমরা দেখে নিই। এটার উত্তরটা হবে হচ্ছে হিট আমরা মেনলি সাপ্লাই করে থাকি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে। হিট সাপ্লাই করে থাকি আমরা কনস্ট্যান্ট প্রেসারে। হিট সাপ্লাই আমরা করে থাকি কোথায় না, কনস্ট্যান্ট প্রেসারে। কনস্ট্যান্ট প্রেসারে আমরা সবসময় ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হিট সাপ্লাই করে। ঠিক আছে, তো মনে রাখবে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা হিট সাপ্লাই করে থাকি কনস্ট্যান্ট প্রেসারে। আর এটাই যদি আমার দিত পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা হিট সাপ্লাই করি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে, অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে, কনস্ট্যান্ট ভলিউমে আমরা হিট সাপ্লাই করে থাকি পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। চলো এই ডিজেল ইঞ্জিনের আমাদের যে ডিজেল সাইকেল সেটার আমরা একটু ডিটেল ডেসক্রিপশন দেখে নিই। ঠিক আছে, এটা থার্মোডাইনামিক সাইকেলের প্রসেস। আচ্ছা, এটা কোন চ্যাপ্টারের পার্ট? এটা হচ্ছে আমাদের বেসিক্স অফ ইঞ্জিন, বেসিক অফ ইঞ্জিন। বেসিক অফ ইঞ্জিন বলতে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, সেটার পার্ট। ফার্স্ট চ্যাপ্টারের ভেতরে আমরা 2 স্ট্রোক ইঞ্জিন, 4 স্ট্রোক ইঞ্জিন, সেই 4 স্ট্রোক ইঞ্জিনের ভেতরে আমাদের যে মূল দুটো ইঞ্জিন আমরা পড়ে থাকি, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আর একটা হচ্ছে আমাদের পেট্রোল ইঞ্জিন, এটা হচ্ছে সেটারই একটা পার্ট। চলো দেখে নিই যে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ডিজেল সাইকেলে আমরা কিভাবে হিট সাপ্লাই করে থাকি। চলো, এটাই হলো ডিজেল সাইকেল, এটাই হলো আমাদের কিনা ডিজেল সাইকেল, এটাই হলো আমাদের ডিজেল সাইকেল। তো এটাকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, ঠিক আছে, সবার প্রথমে স্টেজ 1, প্রথমে হয় হচ্ছে আমাদের স্টেজ 1, যেখানে আমাদের কি হয়ে থাকে, আইসেন্ট্রপিক কম্প্রেশন হয়ে থাকে। আইসেন্ট্রপিক এই টার্মটাকে যদি আমরা বাদ দিয়ে থাকি, এটা কিছুই না, এটা হচ্ছে এক্ষেত্রে এন্ট্রপি, এন্ট্রপি চেঞ্জ হয় না বা এন্ট্রপি সেম থাকে, এন্ট্রপি সেম থাকে। ঠিক আছে, কম্প্রেশনের ক্ষেত্রে আমরা এটা ধরে নিই যে তার এন্ট্রপিটা সেম আছে, এন্ট্রপিটা সেম আছে এবং সেক্ষেত্রে কোনো রকম টেম্পারেচার রাইজ হচ্ছে না। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিই। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইকেল, যেটা থিওরিটিক্যাল সাইকেল, বাট বাস্তবে সেটা হয় না, বাস্তবে একটু আলাদা হয়, তার জন্য আমরা এফিসিয়েন্সিও কম পাই থিওরিটিক্যাল সাইকেলের থেকে। তো এটাকে ধরে নেওয়া হয় একটা এন্ট্রপি সেম বা আইসেন্ট্রপিক একটা প্রসেস, যেটা কিনা কোনটা, যেটা হচ্ছে এই 4 থেকে 1-এ যখন আমি যাচ্ছি, 4 থেকে 1-এ যখন আমি, এটা মেনলি একটা আইসেন্ট্রপিক কম্প্রেশন। দ্যাট ইজ পিস্টন যখন আমার বিডিসি থেকে, পিস্টন যখন আমার বিডিসি থেকে, এই বিডিসি ধরো এটা আছে বিডিসি আর এটা আছে হচ্ছে আমার টিডিসি, এটা আছে আমার বিডিসি, এটা আছে হচ্ছে আমার টিডিসি। যখন আমার পিস্টনটা ইনিশিয়ালি বিডিসি থেকে টিডিসির দিকে যাচ্ছে, ইনিশিয়ালি সে যখন বিডিসি থেকে টিডিসির দিকে যাচ্ছে, তো 4 হচ্ছে আমার বিডিসি আর 1 হচ্ছে আমার টিডিসি। ঠিক আছে, তো 4 থেকে এ যখন 1-এ যাচ্ছে সে তখন আমার বিডিসি থেকে টিডিসিতে যাচ্ছে। দ্যাট ইজ পিস্টনটা যখন আমার বটম ডেড সেন্টার, বিডিসি ইন দ্য সেন্স, বিডিসি হচ্ছে বটম ডেড সেন্টার, বটম ডেড সেন্টার, ডিসি হচ্ছে টপ ডেড সেন্টার, ডেড সেন্টার। বটম ডেড সেন্টার আর টপ ডেড সেন্টার কি? বটম ডেড সেন্টার হচ্ছে আমার পিস্টনের সব থেকে নিচের যে পজিশন সেটাকে বলা হয়ে থাকে বটম ডেড সেন্টার, আর টিডিসি হচ্ছে পিস্টনের সব থেকে ওপরের যে পজিশনটা। ঠিক আছে, পিস্টন যখন একদম সবার উপরে থাকে, পিস্টনের আমার যে ক্রাউনটা যখন সব থেকে উপরে থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে টিডিসি পজিশন। ঠিক আছে, তো যখন পিস্টনটা আমার বিডিসি থেকে টিডিসির দিকে মুভ করছে, মানে নিচ থেকে যখন উপরের দিকে যাচ্ছে, তখন এটা হয়ে থাকে আমার আইসেন্ট্রপিক কম্প্রেশন, এটা হয়ে থাকে আমার আইসেন্ট্রপিক কম্প্রেশন। এটাতে কি হয়, আমার ভলিউমটা কমে যায়, স্বাভাবিক। এটা বেশি ভলিউম ছিল, আস্তে আস্তে বিডিসি থেকে যখন টিডিসির দিকে যাচ্ছে আমার ভলিউমটা কমে যাচ্ছে। তো এক্ষেত্রে ভলিউম কমে, এবং তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ এটা একটা পিভি ডায়াগ্রাম আছে, তো প্রেসার ভলিউমের ডায়াগ্রাম আছে। তো ভলিউম কমছে এবং সাথে সাথে কি হচ্ছে না, আমার প্রেসারটাও ইনক্রিজ করছে। তো অবভিয়াসলি আমার আস্তে আস্তে ভলিউম কমতে থাকে, এবং যখন আমার টেম্পারেচার সেম আছে, ভলিউম কমলে আমার প্রেসার বাড়বে। এটা খুবই স্বাভাবিক জিনিস, ভলিউম কমবে এবং সাথে সাথে কি হবে, আমার প্রেসারটা বাড়তে থাকবে। ঠিক আছে, এবং তাপমাত্রাও সেই অনুযায়ী আমার বাড়তে থাকে। ঠিক আছে, হলো নেক্সট। এবার
পিস্টন এবার যখন পিস্টনটা আমার টিডিসিতে পৌঁছে গেছে, দ্যাট ইজ যখন আমার 1 নম্বর পজিশনে পৌঁছে গেছে, তখন কি হয়ে থাকি, আমরা কনস্ট্যান্ট প্রেসারে সেটাতে হিট অ্যাডিশন করে থাকি, কনস্ট্যান্ট প্রেসারে। দ্যাট ইজ এই প্রেসারটা সেমই থাকবে, এই প্রেসারটা সেম থেকে আমরা এখানে কি করব না একটা হিট অ্যাডিশন, একটা হিট অ্যাডিশন, ঠিক আছে। এর ভেতরে আমরা কি করি, একটা হিট প্রোভাইড করি, ঠিক আছে। হিট আমরা কিভাবে প্রোভাইড করে থাকি, হিট হচ্ছে আমরা জ্বালানির দহন করে প্রোভাইড করে থাকি। যেহেতু এটা ডিজেল ইঞ্জিন, ইনিশিয়ালি যখন পিস্টনটা আমার বিডিসি থেকে টিডিসির দিকে যাচ্ছে, তখন আমার কে কম্প্রেস হচ্ছে না, কেবলমাত্র এয়ার কম্প্রেস হচ্ছে, তখন কেবলমাত্র আমার এয়ার কম্প্রেস হচ্ছে। যখন ও টিডিসিতে পৌঁছে গেছে, তখন তার ভেতরে কি হয়েছে, আমরা ডিজেলটাকে স্প্রে করে দিয়েছি, ডিজেলটাকে গ্লোবিউল ফর্মে আমরা স্প্রে করে দিয়েছি, ঠিক আছে। স্প্রে করে দেওয়ার পর ওটা ওর ভেতরে হাই কম্প্রেশনে, যেহেতু এটা কম্প্রেশন রেশিও অনেক হাই থাকে, আমরা জানি আমাদের ডিজেল সাইকেলের ক্ষেত্রে, আমাদের কম্প্রেশন রেশিও বা ডিজেল সাইকেল বলবো না, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের যে কম্প্রেশন রেশিও হয়ে থাকে, কম্প্রেশন, ঠিক আছে, সেটা হয়ে থাকে হচ্ছে আমাদের অলমোস্ট 18:1 থেকে 22:1, ঠিক আছে। মানে ইনিশিয়ালি এই বিডিসিতে যখন ছিল, তখন আমার যে টোটাল ভলিউমটা সেটা যদি 18 হয়ে থাকে, আফটার কম্প্রেশন দ্যাট ইজ যখন টিডিসিতে পৌঁছে গেছে, তখন ভলিউমটা দাঁড়িয়েছে 1, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এভাবেই আমরা হচ্ছে এই এক্সপানশন রেশিও বা কম্প্রেশন রেশিও এটাকে আমরা ক্যালকুলেট করে থাকি, যে এই ভলিউম টোটাল ডিভাইডেড বাই এই ভলিউম, ঠিক আছে, এই ক্লিয়ারেন্স ভলিউম, এভাবেই আমরা এটাকে ক্যালকুলেট করে থাকি এই কম্প্রেশন রেশিওটাকে, ঠিক আছে। তো যাই হোক, এবার এই হাইলি কম্প্রেসড এয়ারের মধ্যে আমরা কি করি না, ডিজেলকে স্প্রে করে দিই, এবং সেই ডিজেলটা কি হয়ে থাকে, সেলফ বার্নিং হয়ে থাকে, ডিজেল নিজেই অটোমেটিক বার্ন হয়, এবং বার্ন হওয়ার পরে ফলে কি হয়, আমরা কনস্ট্যান্ট প্রেসারে ওর ভেতরে হিট অ্যাডিশন, ওটা বার্নিং হওয়ার ফলে ও বার্নিং থেকে আমাকে কি দেবে, হিট জেনারেট, ঠিক আছে। কনস্ট্যান্ট প্রেসারে আমরা হিট পাই, ঠিক আছে, এবং হিট পেয়ে আমরা 2 নম্বর স্টেজে পৌঁছাই, ঠিক আছে। যখন এই প্রসেসে আমাদের কি হয়েছে, বার্নিং হয়েছে, বার্নিং হয়ে আমরা কি পেয়েছি, আমাদের হিট অ্যাডিশন, ঠিক আছে। তো সেটাই আমাদের বলেছে, সেটাই আমাদের কোশ্চেনে চেয়েছে, যে এই হিট সাপ্লাইড মানে এই যে হিট অ্যাডিশন কখন হয়েছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে হয়ে থাকে, ঠিক আছে। তার জন্য এটাই হবে হচ্ছে উত্তর, যে কনস্ট্যান্ট প্রেসারে আমাদের হিট অ্যাডিশন হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট আমাদের কি হয়ে থাকে, হচ্ছে 3 নম্বর স্টেজ, যখন হচ্ছে আমার পিস্টনটা আবার টিডিসি থেকে কোথায় না বিডিসির দিকে আসতে শুরু, এক্ষেত্রে এখানে আছে হচ্ছে আমার টিডিসি থেকে ও এবার নিচের দিকে আসতে শুরু করেছে, কোথায় না বিডিসি, ঠিক আছে। তো এক্ষেত্রে এক্সপানশন হয়, দ্যাট ইজ আমার ভলিউমটা এবার আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, কেন হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে বার্নিং এর ফলে একটা হিউজ প্রেসার তৈরি হয়েছে, সেই হাই প্রেসারটা কি করছে, পিস্টনের উপরে একটা ব্যাক ফোর্স প্রোভাইড করছে, ঠিক আছে, বা ব্যাক প্রেসার প্রোভাইড করছে, যার জন্য কি হচ্ছে না, আমার এই পিস্টনটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, নিচের দিকে, কোথায় না টিডিসি থেকে বিডিসির দিকে। তো তার ফলে কি হচ্ছে, এটাকেই আমরা বলে থাকি পাওয়ার স্ট্রোক, এটাকে আমরা কি বলে থাকি, পাওয়ার স্ট্রোক, এটাকে আমরা বলে থাকি কম্প্রেশন স্ট্রোক, ঠিক আছে, ঠিক আছে। এটা আমাদের হয়ে থাকে হচ্ছে পাওয়ার স্ট্রোক, ক্লিয়ার, পাওয়ার স্ট্রোক হয়ে থাকে। নেক্সট আমাদের কি হয়ে থাকে, পাওয়ার স্ট্রোকে এখান থেকে এটাতে হলো, ঠিক আছে। নেক্সট আমাদের কি হয়ে থাকে, হচ্ছে হিট রিজেকশন, দ্যাট ইজ এরপরে কি হয়ে যায়, এরপরে আমার এই যে ইয়েটা আছে, এক্সস্ট ভালভটা আছে, আমার যে এক্সস্ট পোর্টটা আছে, এক্সস্ট ভালভটা আছে, সেটা কি হয়ে যায় না, ওপেন হয়ে যায়, এবং আমার যে এক্সস্ট গ্যাসটা আছে সেটা বাইরের দিকে আস্তে আস্তে বেরিয়ে যায় এই পোর্ট দিয়ে, এবং পিস্টনটা আবার আমার কি হয়ে যায়, বিডিসি থেকে ও কি হয় না, টিডিসির দিকে যাত্রা শুরু, এই প্রসেসে কি হয়ে থাকে, এর ভেতরের যে গ্যাসটা আছে সেটা রিলিজ হয়ে যায়, দ্যাট ইজ এক্ষেত্রে আমার হিট এক্সট্রাকশন, এক্ষেত্রে এই হাই হিটের যে গ্যাস আছে সেটা বেরিয়ে যায়, এবং সেটা হয়ে থাকে
কনস্ট্যান্ট ভলিউমে। কেন? তার কারণ হচ্ছে আমার এই এক্সস্ট ভালভটা ওপেন হয়ে গেছে, তো এক্ষেত্রে এটা কনস্ট্যান্ট ভলিউমে বেরিয়েছে, এটা আর কম্প্রেস হয় না। এই যে গ্যাসটা আছে এটা কম্প্রেস হয় না, তো এটাতে সেম প্রেসার থাকে না, এটা কনস্ট্যান্ট ভলিউমে হিট রিজেক্ট। এক্ষেত্রে আমার কি হয়ে থাকে? কনস্ট্যান্ট ভলিউমে হিট রিজেকশন হয়ে থাকে। ঠিক আছে, তো সেটা হয়ে থাকে হচ্ছে আমার এই 3 থেকে 4, এটা হয়ে থাকে হচ্ছে আমার এই 3 থেকে 4, এটা কিনা হয়ে থাকে আমার কনস্ট্যান্ট ভলিউমে হিট রিজেকশন। এগেইন তারপরে আমার 4 থেকে 1, ঠিক আছে, এগেইন তারপরে আবার আমার 4 থেকে 1, দ্যাট ইজ যেটাতে আবার আমার বিডিসি থেকে টিডিসির দিকে যাবে, ঠিক আছে, দিয়ে এয়ারটাকে আবারও কম্প্রেস করবে, দিয়ে বার্নিং হবে, এইভাবে পুরো প্রসেসটা চলতে থাকে। এটাই হয়ে থাকে আমার থার্মোডিনামিক্যালি ডিজেল সাইকেল। এটাই হয়ে থাকে থার্মোডিনামিক্যালি ডিজেল সাইকেল, বা যেটা আমার ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যেটার অ্যানালোগাস ফর্ম আমরা অলমোস্ট দেখতে পাই, কিন্তু এক্স্যাক্ট তো হয় না, ঠিক আছে, অলমোস্ট সিমিলার ফর্ম আমরা দেখতে পাই, কারণ এক্ষেত্রে এক্স্যাক্ট তোমার কনস্ট্যান্ট প্রেসারে হিট অ্যাডিশন পসিবল হয় না, বা কনস্ট্যান্ট ভলিউমে হিট রিজেকশন কখনোই পসিবল হয় না, সেক্ষেত্রে ভলিউম কিছুটা চেঞ্জ হয়েই যায়, ঠিক আছে, তো তার জন্য এক্স্যাক্ট কখনো আমরা পাই না, সেক্ষেত্রে কিছুটা ভ্যারিয়েশন আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের ডিজেল সাইকেল। তো ডিজেল সাইকেলের ক্ষেত্রে আমাদের এই যে হিট অ্যাডিশনটা হয়ে থাকে, এটা হয় হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার। এবার যদি আমরা দেখি পেট্রোল সাইকেল, এবার যদি আমরা এখানে দেখি পেট্রোল সাইকেল, একসাথেই দেখিনি পেট্রোল সাইকেল, ঠিক আছে, যেটা কোথায় আছে? পেট্রোল সাইকেল বলে না, অ্যাকচুয়ালি এটাকে বলা হয়ে থাকে অটো সাইকেল, এটাকে বলা হয়ে থাকে অটো সাইকেল, এটা ইউজ হয়ে থাকে পেট্রোল ইঞ্জিনে, পেট্রোল এটা হয় হচ্ছে অটো সাইকেল, যেটা ইউজ হয়ে থাকে হচ্ছে পেট্রোল ইঞ্জিনের। তো এর যদি আমি পিভি ডায়াগ্রামটা ড্র করি, এর যদি আমি পিভি ডায়াগ্রামটা ড্র করি, এটা হবে ভি। প্রথমেই হচ্ছে আমার একটা আইসেন্ট্রপিক কম্প্রেশন, আইসেন্ট্রপিক কম্প্রেশন হবে, দ্যাট তার থেকে একে গেল। তারপরে এক্ষেত্রে কনস্ট্যান্ট প্রেসারে আমার হিট অ্যাডিশন হয় না, এক্ষেত্রে হয় হচ্ছে আমার কনস্ট্যান্ট ভলিউমে হিট, দ্যাট ইজ এটা এরকম স্ট্রেট উঠে যাবে, ঠিক আছে, এটা এরকম স্ট্রেট উঠে যাবে, তারপরে আবার আমার এরকম আসবে, আবার আমার কনস্ট্যান্ট ভলিউমেই হিট রিজেকশন। তো এক্ষেত্রে আমার কনস্ট্যান্ট ভলিউমে এটা 2, এটা 3, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে হিট অ্যাডিশন, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে, আর এটাতেই আবার হিট রিজেকশন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এই দুটোই হয় হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে, এটাও হয়ে থাকে কনস্ট্যান্ট, আর এই দুটো হয়ে থাকে, এই দুটো হয়ে থাকে আইসেন্ট্রপিক, আইসেন্ট্রপিক। এর ভেতরে এটা হচ্ছে কম্প্রেশন, কম্প্রেশন অবভিয়াসলি হাই ভলিউম থেকে লো ভলিউমে যাচ্ছে, তাই এটা কম্প্রেশন। এটা হয় হচ্ছে এটা হয় হচ্ছে এক্সপান্ড, কারণ লো ভলিউম থেকে হাই ভলিউমে, ঠিক আছে। তো 4 থেকে 1-এর দিকে যাচ্ছে প্রথমে, 1 থেকে 2-এর দিকে, 2 থেকে 3-এর দিকে, 3 4-এর দিকে, দিয়ে এই যে সাইকেলটা কমপ্লিট হয়, এটাকে বলা হয়ে থাকে অটো সাইকেল, এটাকে বলা হয়ে থাকে অটো। তো এটা ইউজ হয়ে থাকে হচ্ছে আমাদের পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন। তো পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞাসা করে, এক্ষেত্রে আমার কনস্ট্যান্ট ভলিউমে হিট অ্যাডিশন, কনস্ট্যান্ট ভলিউমে হিট অ্যাডিশন, ঠিক আছে, শুধু তাই নয়, এবং কনস্ট্যান্ট ভলিউমে হিট রিজেকশন, কনস্ট্যান্ট ভলিউমে হিট রিজেকশনটাও আমার কি হয়ে থাকে? কনস্ট্যান্ট ভলিউমে হয়ে থাকে। কিন্তু এটার ক্ষেত্রে হিট অ্যাডিশন হয়ে থাকে, হিট অ্যাডিশন মানে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হিট হয় কনস্ট্যান্ট প্রেসারে, আর হিট রিজেকশনটা হয় হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউমে কি হয়ে থাকে না, আমার হিট রিজেকশনটা হয়ে থাকে, ঠিক আছে। তো এটাই হলো এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য। তো এটাই হয়ে থাকে আমাদের বেসিক থার্মোডিনামিক সাইকেল ফর ডিজেল ইঞ্জিন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর পেট্রোল ইঞ্জিন।
ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এটা হয়ে গেল আমার নেক্সট কোশ্চেন, যেটা ছিল হচ্ছে আমাদের বেসিক অফ ইঞ্জিন থেকে। এর আগের কোশ্চেনটা আমরা দেখলাম ইঞ্জিন কম্পোনেন্ট থেকে, যেটা কিনা ছিল আমাদের ইঞ্জিন লাইনার সম্পর্কে। তো এই দুটো টপিক আমাদের প্যারালালি আমরা কমপ্লিট করে নিলাম জাস্ট কোশ্চেনের সাথে সাথে। তো এভাবেই তোমরা করতে থাকবে, তাহলেই দেখবে অনেক কোশ্চেন কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফাইলস ইজ ইউজড ফর ফাইলিং ন্যারো গ্রুভ অ্যান্ড অ্যাঙ্গেলস গ্রেটার দ্যান 10 ডিগ্রি। ঠিক আছে, ফাইলস ইন দ্য সেন্স, এখানে ফাইল বলতে ফাইলিং অপারেশনে যে আমরা ফাইল ইউজ করি, ফাইলিং অপারেশন। ঠিক আছে, আমরা ফাইলিং করে থাকি, ফাইলিং করে থাকি। ঠিক আছে, ফাইলিং বলতে কোনো একটা সারফেসের উপরে আমরা ফাইলিং করি, দিয়ে সারফেসটাকে আমরা প্লেন করে থাকি। কোনো একটা মেটেরিয়ালের সারফেসের উপরে ফাইলিং করে সেই মেটেরিয়াল কাটিং করে থাকি আমরা। তো অ্যাকচুয়ালি ফাইলিংটা আমাদের হচ্ছে একটা কাটিং অপারেশন, এটা হচ্ছে আমাদের একটা কাটিং অপারেশন। বাট আপাতত আমাদের বইতে এটা যেখানে সিলেবাসে দেওয়া রয়েছে সেটা হচ্ছে মার্কিং অ্যান্ড হ্যান্ড টুলসের মধ্যে দেওয়া রয়েছে, মার্কিং অ্যান্ড হ্যান্ড হ্যান্ড টুলসের মধ্যে এটাকে দেওয়া রয়েছে। ঠিক আছে, হ্যান্ড টুলসে কেন, অ্যাকচুয়ালি এটা হ্যান্ড টুলসে কেন দেওয়া আছে, কারণ ফাইলিংটা আমরা হাতে ধরে দিয়ে দিয়ে করে থাকি, তো এটা কোনো মেশিন টুলের পার্ট নয়। ঠিক আছে, তো এটা হয়ে থাকে আমাদের ফাইলসের চ্যাপ্টার, ফাইলিং এর চ্যাপ্টারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আছে মার্কিং অ্যান্ড হ্যান্ড টুল থেকে। মার্কিং অ্যান্ড হ্যান্ড টুল থেকে আমরা আমাদের লাস্ট লেকচারে দেখেছিলাম যে ওখান থেকে মোটামুটি আমাদের 3-4টে করে তো মিনিমাম কোশ্চেন আসে। তো এটাতে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফাইলস ইজ ইউজড ফর ফাইলিং ন্যারো গ্রুপ, কোনটা ন্যারো গ্রুপ ফাইলিং এর জন্য ব্যবহার হয়ে থাকে, এবং অ্যাঙ্গেলস গ্রেটার দ্যান 10 ডিগ্রি। কোনো ন্যারো গ্রুভ আছে, ধরো কোনো সরু গ্রুভ আছে, গ্রুভ মানে হচ্ছে এরকম গর্ত আছে। ঠিক আছে, এরকম কোনো একটা রিসেস আছে। ঠিক আছে, এরকম কোনো একটা রিসেস আছে, কোনো এরকম একটা রিসেস আছে, কোনো একটা গর্ত আছে। ঠিক আছে, তো সেটা ফাইল করার জন্য এরকম কোনো একটা সরু পোর্শন আছে, সেটাকে ফাইল করার জন্য, যেটার কিনা অ্যাঙ্গেল 10 ডিগ্রি থেকে একটু বেশি, সামান্য একটু বেশি। ঠিক আছে, তো সেটা ফাইল করার জন্য আমরা কোন টাইপের ফাইল ব্যবহার করে থাকি, আমরা মেইনলি ফাইল ব্যবহার করে থাকি নাইফ এজ ফাইল। ঠিক আছে, যার এজটা অনেকটা নাইফের মতো পাতলা হয়ে থাকে। ঠিক আছে, নাইফ লাইক স্ট্রাকচার হয়ে থাকে, স্ট্রাকচার হয়ে থাকে। ঠিক আছে, নাইফের মতো পাতলা হয়ে থাকে, এর মতো পাতলা হয়ে থাকে। ঠিক আছে, তো এর জন্য এটাকে বলা হয়ে থাকে নাইফ এজ ফাইল। ঠিক আছে, এছাড়াও আরো অন্যান্য যে ফাইলগুলো সেগুলো সম্পর্কেও আমরা দেখে নিই, ফাইলিং অপারেশনটা সম্পর্কেও আমরা একটু দেখে নিই। চলো, এর সাথে সাথে এখানে হচ্ছে ফাইল বিভিন্ন টাইপের রয়েছে। ঠিক আছে, ফাইল এখানে আমরা যে ফাইলগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ফ্ল্যাট ফাইল। ঠিক আছে, তো ফ্ল্যাট ফাইল কিরকম দেখতে হয়ে থাকে, ফ্ল্যাট ফাইল হচ্ছে এরকম দেখতে, এটা হচ্ছে আমার একটা ফ্ল্যাট ফাইল, এটা হচ্ছে আমার একটা ফ্ল্যাট ফাইল। এর উপরের সারফেসে আমার কি আছে, ফাইলের জন্য কাটিং এজ কাটা আছে। ঠিক আছে, ফাইলের এই যে কাটগুলো কাটা রয়েছে। ঠিক আছে, বিভিন্ন টাইপের কাট হয়ে থাকে, সিঙ্গেল কাট, ডবল কাট, সেগুলোতে আমরা আসছি। ঠিক আছে, এগুলো কাটা থাকে। ঠিক আছে, তো এটাকে বলা হয়ে থাকে কি না, ফ্ল্যাট ফাইল। এটাকে বলা হয়ে থাকে ফ্ল্যাট ফাইল। এটা হচ্ছে সমতল পৃষ্ঠ এবং ধার সমান করার ক্ষেত্রে এই এইটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এটা ব্যবহার করা হয়ে থাকে। হাফ রাউন্ড ফাইল যেটা হয়ে থাকে, হাফ রাউন্ড ফাইল আমাদের কিরকম দেখতে হয়ে থাকে, হাফ রাউন্ড ফাইলের এটার যদি ক্রস সেকশন দেখি আমি সামনে থেকে, এটা দেখতে হবে ঠিক এরকম। হাফ রাউন্ড ফাইলটা দেখতে হয় ঠিক এরকম, হাফ রাউন্ড ফাইলটা দেখতে হয় ঠিক এরকম, হাফ রাউন্ড ফাইলটা দেখতে ঠিক এরকম। এর সারফেসের ওপরে এদিকে ইয়ে করা রয়েছে। ঠিক আছে, প্লাস এর নিচের সারফেসেও আমার থাকে, এর নিচের যে সারফেসটা রয়েছে, হাফ রাউন্ড যে সারফেসটা রয়েছে সেটাতেও আমার থাকে কি না, ফাইলিং গ্রুভ কাটা, ফাইলিং গ্রুভ কাটা থাকে। ঠিক আছে, তো এটা হয়ে থাকে হচ্ছে আমার হাফ রাউন্ড ফাইল। এটার সমতল এবং বাঁকা উভয় পৃষ্ঠে কাজের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, কোনো প্লেন সারফেস আছে সেটাতেও ব্যবহার করা হয়ে থাকে, অথবা কোনো কার্ভড সারফেস রয়েছে সেটাতেও ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এই দেখো এর একটা পৃষ্ঠ সমতল হয়ে থাকে, অন্য একটা পৃষ্ঠ অর্ধবৃত্তাকার, দেখতেই পাচ্ছ এরকম অর্ধবৃত্তাকার শেপের হয়ে থাকে। ঠিক আছে, এটা যদি আমরা সামনে থেকে ক্রস সেকশন, ঠিক আছে, এবং বাঁকা স্থানে ফাইলিং এবং ধার সমান করতে উপযোগী হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাউন্ড ফাইল। রাউন্ডের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, ক্রস সেকশনটা এরকম পুরো রাউন্ড শেপের হয়ে, পুরোটাই রাউন্ড শেপের, পুরোটাই এরকম রাউন্ড শেপের হয়ে থাকে, এবং এর গায়ে এরকম ফাইলিং গ্রুভ কাটা থাকে, এর গায়ে এরকম এরকম ফাইলিং গ্রুভ কাটা থাকে। ঠিক আছে, এরকম ফাইলিং গ্রুভ কাটা থাকে, এটা পুরোই সার্কুলার হয়ে থাকে। ঠিক আছে, এটা দিয়ে আমরা যে কোনো রকম হোলের ক্ষেত্রে আমরা কি করে থাকি, তার যে হোলের যে ইন্টারনাল ডায়ামিটার আছে তার ভেতরে আমরা ফাইলিং করে থাকি, হোলের ভেতরে আমরা মেইনলি ফাইলিং করে থাকি। যে সমস্ত ছিদ্র রয়েছে, রেডিয়াস রয়েছে, বাঁকা স্থানে এটা মেইনলি ব্যবহার করা। ঠিক আছে, আর একটা স্কোয়ার ফাইলটা কোথায় ব্যবহার করা হয়ে থাকে, স্কোয়ার ফাইল এরকম স্লটের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এর বডিটা এরকম স্কোয়ার শেপের হয়ে, বডিটা পুরো এরকম স্কোয়ার শেপের হয়ে থাকে, এবং এর চারদিকেই আমার কি হয়ে থাকে না, ফাইলিং গ্রুভ কাটা থাকে,
ফাইলিং গ্রুভ কাটা থাকে, ঠিক আছে। এর চারদিকেই আমার ফাইলিং গ্রুভ কাটা থাকে, এটা দিয়ে আমরা কোনো রকম স্লটে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এক্ষেত্রে আমরা স্কোয়ার কোনো ছিদ্র বা কোণ ফাইলিং এর ক্ষেত্রে বা কোনো স্লটের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি, স্কোয়ার স্লটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ঠিক আছে। সেম হইতে ট্রায়াঙ্গুলার যেটা হয়ে থাকে, তো এরকম হয়ে থাকে, সে এরকম হয়ে থাকে এর শেপটা ঠিক এরকম হয়। তো এর এই সারফেসটাও আমার কি হয়ে থাকে না গ্রুভ কাটা থাকে, এই সারফেসেও আমার গ্রুভ কাটা থাকে, পিছনের দিকে সারফেসটাতেও আমার গ্রুভ কাটা। এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, ব্যারেট ফাইলও ব্যবহার করে থাকে যেটা সরু হয়ে থাকে। নেক্সট হচ্ছে নিডল ফাইল, এগুলো একদম সরু হয়ে থাকে, ঠিক আছে, একদম নিডলের মতো দেখতে হয়, সূক্ষ্ম সূচের মতো দেখতে হয়। ছোট ছোট কাজের ক্ষেত্রে এটা, ছোট ছোট কাজে ফিনিশিং এর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, বিশেষত ঘড়ি টড়ি এই সমস্ত ছোট ইনস্ট্রুমেন্টের কাজে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর দেখো লাস্টে আমাদের রয়েছে যেটা হচ্ছে নাইফ এজ ফাইল, ঠিক আছে। নাইফ এজ ফাইলে অত্যন্ত সূক্ষ্ম কাজে তীক্ষ্ণ কোণ মোটামুটি 10 ডিগ্রির কাছের অ্যাঙ্গেলে আমরা এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এটা পাতলা দুটো ট্যাপার হয়ে থাকে এবং এটা ছুরির ফলার মতো দেখতে হয়, ঠিক আছে। অত্যন্ত সরু এবং শুকনো স্থানে ফাইলিং এর জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফাইলিং এর কাঠ সম্পর্কে আমাদের পড়তে লাগে। ফাইলিং এর ক্ষেত্রে দু রকম কাঠ হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল কাঠ হয়ে থাকে, একটা হচ্ছে ডবল কাঠ হয়ে থাকে, ঠিক আছে। দেখেই তোমরা বুঝতে পারছো এটা এরকম ভাবে কাট পোর্শন রয়েছে, দ্যাট ইজ এই পোর্শন গুলো উঁচু উঁচু রয়েছে এবং এই যে অ্যাঙ্গেলটা থাকে, দ্যাট ইজ এর সারফেসের সাথে যে অ্যাঙ্গেলটা থাকে, এটা মোটামুটি 60 ডিগ্রির কাছে হয়ে থাকে, ঠিক আছে। 60 ডিগ্রির কাছে হয়ে থাকে। সিঙ্গেল কাট ব্যবহার করা হয় কোনো নরম ধাতু কাটার ক্ষেত্রে, সিঙ্গেল কাট ব্যবহার করা হয় নরম ধাতু যেমন অ্যালুমিনিয়াম, পিতল, সীসা, প্লাস্টিক এগুলো কাটার ক্ষেত্রে এই সিঙ্গেল কাট ব্যবহার করা হয় এবং এটাতে মসৃণ চিপ পাওয়া যায়, ঠিক আছে, মসৃণ ফিনিশ পাওয়া যায়। আর এটার যেহেতু একটা সিঙ্গেল কাট থাকে, তো এটার ভেতর দিক দিয়ে চিপ ফ্লো হওয়া সুবিধা হয়, চিপ ফ্লো হওয়ার খুব সুবিধা হয়। চিপ ফ্লো হওয়া মানে, চিপ হচ্ছে ধরো কাটিং এর পরে যে গুঁড়ো যে জিনিসগুলো বেরিয়ে আসে ওগুলোকেই বলে থাকি চিপ, মানে মেটেরিয়াল রিমুভ করার পরে যে রিমুভড মেটেরিয়ালটা থাকে ওটাকে আমরা চিপ বলে থাকি, ঠিক আছে। ওই চিপটা যেহেতু এখানে সরু সরু গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে, তার জন্য চিপটা জ্যাম হয় না, ইজিলি বেরিয়ে যায়। এর জন্য এই সিঙ্গেল কাটের ফাইল দিয়ে আমাদের কাটিং করা অনেক ইজি হয়ে থাকে, এটা দিয়ে আমাদের কাটিং অনেক ইজি হয়ে থাকে, ঠিক আছে। এটা দিয়ে ইজিলি তুমি কাটতে পারবে, ঠিক আছে, ইজিলি ফাইলিং করতে পারবে, ঠিক আছে। এটা দিয়ে আমার ফাইলিংটা অনেকটা ইজি হয়ে থাকে, কাটিং বলা থেকে এটা বেটার ফাইলিং বলি, এটা দিয়ে ফাইলিংটা অনেকটা ইজি হয়ে থাকে, ঠিক আছে। এটা দিয়ে ফাইলিংটা আমার কি হয়ে থাকে না অনেকটা ইজি হয়ে থাকে, ঠিক আছে। ডবল কাটের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ডবল কাটের ক্ষেত্রে দুটো ক্রসে এরকম অপোজিট দাঁত থেকে থাকে, এদিকে যেমন একটা দাঁত আছে ঠিক সেরকম এদিকে আর একটা করে দাঁত আছে, ঠিক আছে। দুটো দাঁতই অলমোস্ট 60 ডিগ্রি বা কোনোটা 55 ডিগ্রি এরকম রেঞ্জে থাকে, কখনো কখনো 71 ডিগ্রি রেঞ্জেও দেয়, ঠিক আছে, কখনো কখনো 71 ডিগ্রি রেঞ্জেও দেয়। দেখো এখানে বিশেষ 75 ডিগ্রি 55 ডিগ্রি ব্যবহার করা হয়, কখনো কখনো 71 ডিগ্রিও ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা মেনলি কঠিন ধাতুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো হার্ড যে মেটেরিয়াল গুলো রয়েছে সেগুলো ফাইল করার জন্য এই ডবল কাট ব্যবহার করা হয়, কারণ ডবল কাট দিয়ে অনেক বেশি মেটেরিয়াল রিমুভ করা যায়, অনেক বেশি মেটাল রিমুভ করা যায়, তো তার জন্য এটা কঠিন ধাতুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো কঠিন ধাতু যেটা সিঙ্গেল কাট দিয়ে কাটা নেক্সট টু ইম্পসিবল বিষয়, সেটা তখন আমরা এই ডবল কাটের এই ফাইলগুলো ব্যবহার করে এই ইয়েগুলো কাটতে পারি, যেমন স্টিল, কাস্ট আয়রন, এগুলো ব্রোঞ্জ, এগুলো কাটার জন্য আমরা ডবল কাট ফাইল ব্যবহার করি, ঠিক আছে। আর এর কাজ, এটা নিয়ে কাজ করাটা একটু চাপের হয়ে থাকে, ঠিক আছে, এটা একটু কষ্টকর হয়ে থাকে, কারণ এটা দিয়ে চিপ ইজিলি বেরোতে পারে না, চিপগুলো এর মুখে মুখে জ্যাম হতে থাকে, যেহেতু অপোজিট কাটিং রয়েছে, তো এই চিপগুলো এই জাংশনগুলোতে জমতে থাকে, ঠিক আছে। তার জন্য কি হয়, এগুলোতে যখন তুমি ঘষতে যাবে দেখবে বারবার জ্যাম হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, বারবার আটকে আসে, ঠিক আছে। তো সেটা এই কারণের জন্য হয়ে থাকে, তার জন্য ডবল কাটগুলো অপারেশনটা একটু জটিল হয়ে থাকে, কিন্তু এটা দিয়ে কাটিংটা অনেক বেটার হয়ে থাকে তোমার সিঙ্গেল কাটে, ঠিক আছে। তো এই হলো আমাদের মেনলি ফাইল থেকে আমাদের এই টাইপ অফ ফাইলগুলো পরীক্ষায় আসে এবং ফাইলের কার্ডগুলো পরীক্ষায় আসে এবং ডিফারেন্ট টাইপের ফাইল কোনটা দিয়ে কি কাজে আমরা ব্যবহার করে থাকি সেটার জন্যই আমাদের পরীক্ষায় মেনলি আসে। তো এখান থেকে আমাদের যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে ন্যারো গ্রুপ আর অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 10 ডিগ্রি, সেটা ফাইল করার জন্য আমরা কোন ফাইলটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে নাইফেস। যদি আমাকে কোনো স্লট কাটতে হয়, যদি আমাকে কোনো স্লট ফাইল করতে হয়, তাহলে আমরা স্কোয়ারেজ ফাইল ব্যবহার করে থাকি। ট্রায়াঙ্গেল ফাইলের ক্ষেত্রে আমরা ওই অলমোস্ট 60 ডিগ্রির কোনো অ্যাঙ্গেলের ফাইল করার জন্য আমরা ট্রায়াঙ্গেল ফাইল ব্যবহার করে থাকি। হেমিস্ফিয়ার ফাইলের ক্ষেত্রে কোনো কার্ভড সারফেসের জন্য আমরা হেমিস্ফিয়ার ফাইল ব্যবহার করি, ঠিক আছে। তো এইভাবে এগুলো পরীক্ষায় আসে জেনারেলি, তো সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, সেগুলো একটু দেখে নেবে, এগুলো একটু পড়ে নেবে। আমরা যেগুলো পড়ছি এগুলোই তুমি বাড়িতে একবার দেখে নেবে, আমার মনে হয় ইজিলি হয়ে যাবে। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন গেল। 4 নম্বর, which of the following type of plier is used for forming loop in wires and for cutting light metal, ঠিক আছে। লাইট মেটাল মানে হচ্ছে
লাইট মেটাল ইন দ্য সেন্স মানে হালকা, মানে হচ্ছে পাতলা পাতলা মেটাল কাটার জন্য, ঠিক আছে, মানে নরম মেটাল বা বলতে গেলে সফট মেটাল, ঠিক আছে, সফট মেটাল কাটার জন্য, এবং কোনো ওয়্যারে লুপ করার জন্য মানে সেটাকে গোলাকার করার জন্য, কোনো ওয়্যারকে এরকম গোল করে ঘোরানোর জন্য, লুপ করার জন্য আমরা কোন প্লায়ার ব্যবহার, ঠিক আছে। প্লায়ার আমরা জানি বিভিন্ন রকম আমাদের প্লায়ার রয়েছে, কম্বিনেশন প্লায়ার রয়েছে, নোজ প্লায়ার রয়েছে, আমাদের ফ্ল্যাট নোজ প্লায়ার রয়েছে, রাউন্ড নোজ প্লায়ার রয়েছে, বিভিন্ন রকম আমাদের প্লায়ার রয়েছে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের যেটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে রাউন্ড নোজ। এটার জন্য আমরা ব্যবহার করে থাকি এই লুপ ফরমেশন করার জন্য, ওয়্যারে লুপ ফরমেশন করার জন্য আমরা রাউন্ড নোজ প্লায়ার ব্যবহার করি। ওয়্যারে লুপ ফরমেশন করার জন্য আমরা সবসময় রাউন্ড নোজ প্লায়ার ব্যবহার করি, মাথায় রাখবে, ঠিক আছে। ফ্ল্যাট নোজ প্লায়ার দিয়ে আমরা হচ্ছে কোনো ফ্ল্যাট শেপের বা কোনো শীটের ক্ষেত্রে কোনো শীটকে আমরা বেঁকানোর ক্ষেত্রে কাজে লেগে থাকি, শীট বেঁকানোর ক্ষেত্রে কাজে লাগে আমার ফ্ল্যাট নোজ প্লায়ার। এন্ড কাটিং প্লায়ার দিয়ে আমরা কি করে থাকি, কোনো এক্সটেন্ডেড পোর্শন কাট করে থাকি, তারপরে দেখবো আরো ডিটেলসে এক্সটেন্ডেড পোর্শন কাট করে থাকি, ঠিক আছে। স্লিপ জয়েন্ট প্লায়ার দিয়েও আমরা অলমোস্ট ওই কাটিং এর অপশন গুলো করে থাকি, ঠিক আছে। এক্সটেন্ডেড পোর্শন স্লিপ জয়েন্ট প্লায়ার দিয়ে কাট করে থাকি, অথবা এটা দিয়ে আমরা জয়েনিং এর কাজ করি, ঠিক আছে। বিশেষত ওয়্যার জয়েনিং গুলো করা হয়ে থাকে স্লিপ জয়েন্ট প্লায়ার, ঠিক আছে। তো সেটা হলো আমাদের প্লায়ারের বিভিন্ন টাইপস রয়েছে, সেগুলোর উপর বেস করে আমাদের করতে হয়, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই বিভিন্ন টাইপসের যে প্লায়ার আমাদের রয়েছে। আচ্ছা, তার আগে এটা কোন চ্যাপ্টারে, এটাও আমাদের একটা হোল্ডিং টুলস, ঠিক আছে, মার্কিং অ্যান্ড হোল্ডিং টুলস চ্যাপ্টারের মধ্যে, তো এটা একটা আমাদের হোল্ডিং টুলস প্লায়ার, ঠিক আছে। প্লায়ার দিয়ে আমরা কোনো কিছু ধরি বা কাটি বা কোনো কিছুকে আমরা বেঁকাই, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের ইউজ হয়ে থাকে প্লায়ার। চলো বিভিন্ন রকম প্লায়ার এবং তাদের ব্যবহার সম্পর্কে আমরা দেখব, প্লাস হচ্ছে এর প্লায়ারের যে পার্টস গুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা অবশ্যই দেখব, ঠিক আছে। তো সবার প্রথমে হচ্ছে কম্বিনেশন প্লায়ার, ঠিক আছে। কম্বিনেশন প্লায়ারের ক্ষেত্রে আমরা সবাই কম্বিনেশন প্লায়ারের সাথে আমরা পরিচিত, বা যেটাকে প্র্যাকটিক্যালি আমরা বাড়িতে প্লাস বলে থাকি, সেটার টেকনিক্যালি তার নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার, ঠিক আছে। সেটারই টেকনিক্যাল নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার। এই কম্বিনেশন প্লায়ারের বিভিন্ন পার্ট থেকে থাকে, তো আমরা যদি একটু দেখি, এর এই যে মাথার যে পোর্শনটা, এটাকে বলা হয়ে থাকে ফ্ল্যাট গ্রিপ, ঠিক আছে। এটা দিয়ে আমরা কোনো ফ্ল্যাট অবজেক্ট ধরে থাকি, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমাদের পাইপ গ্রিপ, পাইপ গ্রিপ ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে পাইপ গ্রিপ। এই যে কার্ভড পোর্শনটা রয়েছে, এই যে বেঁকা পোর্শনটা রয়েছে, এটাকে বলা হয়ে থাকে পাইপ গ্রিপ। এটা দিয়ে আমরা কোনো রকম পাইপের মতো পোর্শন বা যেটার সার্কুলার ক্রস সেকশন রয়েছে বা কোনো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট রয়েছে, সেটাকে আমরা এটা দিয়ে ধরে থাকি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা, এই যে পোর্শনটা রয়েছে এটাকে বলা হয়ে থাকে সাইড কাটার, এটা দিয়ে আমরা কোনো রকম সফট মেটেরিয়ালকে কাটি, মেইনলি এটা দিয়ে আমরা কি কেটে থাকি, এটা দিয়ে আমরা হচ্ছে তোমার যে আমাদের ওয়্যার গুলো কেটে থাকি, আমরা ওয়্যারিং এর জন্য যে তার ব্যবহার করে থাকি, তামার তার বা অ্যালুমিনিয়ামের তার, যেগুলো হচ্ছে সফট মেটেরিয়াল, সেগুলোকে আমরা এটা দিয়ে কেটে থাকি, ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে হচ্ছে সাইড কাটার। আর এই যে পোর্শনটা রয়েছে এইটা আর এটাকে বলা হয়ে থাকে, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে জয়েন্ট কাটার, তোর নামগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। এগুলোকে বলা হয়ে থাকে জয়েন্ট কাটার, ঠিক আছে। এগুলো তোমাদের পরীক্ষায় আসে, সিলেবাসেও আছে, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি এই স্লাইডের মধ্যে নামগুলো লেখা নেই, যার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। তো এগুলোকে বলা হয়ে থাকে কিনা জয়েন্ট কাটার। এটা দিয়ে আমরা মেনলি স্টিল ওয়্যার কেটে, বা মধ্যমতা কথা হার্ড মেটেরিয়ালকে, স্টিল ওয়্যার আমরা জানি যথেষ্ট হার্ড হয়, তো সেটা আমরা জেনারেলি কি করে থাকি, ইন ডেইলি প্র্যাকটিস আমরা সাইড কাটার দিয়েই স্টিল ওয়্যার কেটে দিই, কিন্তু তার জন্য আমাদের যে সাইড কাটারের যে এই যে কাটারের পোর্শনটা আছে সেটা নষ্ট হয়ে যায়, অ্যাকচুয়ালি ওটাকে কাটতে হয় এখান দিয়ে, ঠিক আছে। আর এটাকে বলা হয়ে থাকে আমাদের হিঞ্জ, এটাকে কি বলে না হিঞ্জ বলে, এটাকে তো এই দুটোকে তো আমাদের কি বলে হ্যান্ডেল, আমাদের কি বলে থাকে না হ্যান্ডেল বলে, ওটা আমাদের হ্যান্ডেল বলে। এই হচ্ছে এর বিভিন্ন পার্টসের নাম, এবং সেই যে পোর্শন গুলো আছে, পার্টস বলবো না, এর যে পোর্শন গুলো আছে সেই পোর্শনের নাম, এবং এই পোর্শন গুলো দিয়ে কি কি কাজ আমরা করে থাকি সেটাই এখানে মেনলি দেখানো হয়েছে।
এক হচ্ছে ফ্ল্যাট গ্রিপ দিয়ে কোনো ফ্ল্যাট অবজেক্ট আছে, কোনো ফ্ল্যাট সারফেস রয়েছে, সেটাকে আমরা হোল্ড করি। পাইপ গ্রিপ দিয়ে কোনো রাউন্ড অবজেক্ট রয়েছে বা কোনো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট রয়েছে, সেটাকে আমরা হোল্ড করে থাকি। সাইড কাটার দিয়ে কোনো সফট মেটেরিয়াল, কোনো ওয়্যার টয়ার, এগুলো আমরা কাট করে থাকি। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ বেসিক ওয়্যার আমরা কাট করছি। ঠিক আছে, আর হচ্ছে জয়েন্ট কাটার, যেটা হচ্ছে এই দুটো পোর্শন, এই পোর্শনটাকে জয়েন্ট কাটার বলা হয়ে থাকে, আর এই পোর্শন বলা হয়ে থাকে। এটা দিয়ে আমরা স্টিল ওয়্যার, যে কোনো হার্ড মেটেরিয়ালকে কাট করে থাকি, আর এটাকে বলা হয়ে থাকে হ্যান্ডেল। এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফ্ল্যাট নোজ প্লায়ার। ঠিক আছে, ফ্ল্যাট নোজ প্লায়ার দিয়ে এটার অনেকটা বড় ফ্ল্যাট নোজ থেকে থাকে। ঠিক আছে, তো কোনো সরু ফ্ল্যাট অবজেক্ট ধরতে এটা আমাদের সাহায্য করে, কোনো সরু ফ্ল্যাট অবজেক্ট ধরতে এটা আমাদের সাহায্য করে। ঠিক আছে, এটা অনেকটা বড় হয়ে থাকে, এখানে রাউন্ড অবজেক্ট এটা দিয়ে আমরা ধরি না, কোনো সরু ফ্ল্যাট অবজেক্ট আমরা ধরতে সাহায্য করে। এবং এর এটা হচ্ছে কাটার পোর্শন, এই কাটার দিয়ে আমরা সফট মেটেরিয়াল কেটে থাকি, সফট মেটেরিয়াল আমরা এই পোর্শন দিয়ে কেটে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাউন্ড নোজ প্লায়ার। রাউন্ড নোজ প্লায়ার দিয়ে আমরা কি করে থাকি, তার বাঁকানোর কাজ ব্যবহার। ঠিক আছে, তার বাঁকানোর কাজ, এবং এটাতে গোল আকার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এর মাথায় তার দিয়ে সেটাকে আমরা পেঁচাই। ঠিক আছে, দিয়ে সেটাকে বলা হয়ে থাকে, না রাউন্ড নোজ প্লায়ার, যেটাই হচ্ছে আমাদের এটার উত্তর। ঠিক আছে, এই যে লুপি নয়ার ছিল এবং কাটিং লাইট মেটাল, অবভিয়াসলি এই পোর্শন দিয়ে, এই মাথার পোর্শনটা দিয়ে, এই যে এই পোর্শনটা দিয়ে আমরা কি করতে পারি না, সফট মেটাল আছে সেটাকে আমরা কাটতে পারি। ঠিক আছে, তো সেটার জন্য আমরা কোনটা ব্যবহার করে থাকি না, রাউন্ড নোজ প্লায়ারটা ব্যবহার করি। তার জন্য আমরা সবসময় রাউন্ড নোজ প্লায়ারটা ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট হচ্ছে এন্ড কাটিং প্লায়ার। এন্ড কাটিং প্লায়ার দিয়ে এই যে তারের মাথা বা অপ্রয়োজনীয় অংশ কাটিং এর জন্য ব্যবহার করে। এটা হচ্ছে এন্ড কাটিং প্লায়ার, এর মাথাটা পুরো ধারালো হয়ে থাকে। ঠিক আছে, এটা দিয়ে তারের মাথাটা কাটা হয়ে থাকে। সার্ক্লিপ প্লায়ার দিয়ে হচ্ছে আমরা এই যে সার্ক্লিপটা ধরতে পারি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের গিয়ার বক্সের বা গিয়ারের কোনো গিয়ারের যে এমবস থাকে তার মাথায় লাগানো থাকে। ঠিক আছে, গিয়ারের যে বস আছে, গিয়ারের বস জার্নালের মাথায় লাগানো থাকে। ঠিক আছে, সেটাকে বলা হয়ে থাকে আমাদের কি না, সার্ক্লিপ, এটাকে বলা হয়ে থাকে আমাদের। ঠিক আছে, এই সার্ক্লিপের এই দুটোর মধ্যে এই দুটো মাথা ঢুকিয়ে দেওয়া, এই দুটোর মধ্যে এই দুটো মাথা ঢুকিয়ে দেওয়া হয়। ধরো এই মাথা দুটোতে আমার এই সার্ক্লিপটা লেগে যাবে, সার্ক্লিপের মাথায় যে দুটো হোল আছে সেখানে এই দুটো ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে এইটাকে চাপ দেওয়া হয়, হ্যান্ডেলটাকে চাপ দেওয়া হয়, মাথায় স্প্রিং আছে, এটা যখন চাপ দেওয়া হয় এটা খুলে যায়, সার্ক্লিপটা বড় হয়ে যায়, দিয়ে সেটাকে আমার কোনো ধরো কোনো শ্যাফট গিয়ারের মধ্যে কোথাও লাগানোর জন্য হলে তখন সেটাকে লাগানো হয়। ঠিক আছে, এটা দিয়ে আমরা সার্ক্লিপ প্লায়ার ব্যবহার করে থাকি। সার্ক্লিপ প্লায়ার অনেকবার এসছে পরীক্ষায়, সেটা হচ্ছে সার্ক্লিপ স্থাপন এবং অপসারণের জন্য ব্যবহার হয়। ঠিক আছে, তো এটা বেশ, ঠিক আছে, এটা বেশ ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে লকিং প্লায়ার, যেটা দিয়ে আমরা কোনো অবজেক্টকে খুব দৃঢ়ভাবে চেপে ধরি, খুব দৃঢ়ভাবে চেপে ধরতে পারি। এর মাথায় এখানে একটা দেখো লক প্লাঞ্জার আছে, তো লক প্লাঞ্জারটা আমরা যখনই চেপে দিই এটা পুরো এটাকে টাইট করে ধরে, দিয়ে এটাকে বলা হয়ে থাকে কি না, লকিং প্লায়ার। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে লকিং প্লায়ার। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্লায়ার এবং তাদের ব্যবহার। তো এইগুলোর থেকে পরীক্ষায় আমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, বিশেষত এই ব্যবহারগুলো থেকে কোশ্চেন আসে। আর পার্টগুলো বলতে বেশিরভাগ ক্ষেত্রে কম্বিনেশন প্লায়ার, দেখো আমি লিখে দিয়েছি, কম্বিনেশন প্লায়ারের পার্টস গুলো সম্পর্কে এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পিভট অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ফ্ল্যাট গ্রিপ, ঠিক আছে, এটা দিয়ে আমরা এই যে ফ্ল্যাট জিনিস ধরার জন্য ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমার পাইপ ধরার জন্য। ঠিক আছে, পাইপ গ্রিপ বলা হয়ে থাকে, এটাকে পাইপ গ্রিপ বলা হয়ে থাকে। ঠিক আছে, ওয়্যার কাটার যেটা, ঠিক আছে, এটা দিয়ে হার্ড করে না, এটা দিয়ে মেইনলি হচ্ছে সফট মেটেরিয়ালকে ব্যবহার করে। ঠিক আছে, আর এইটা দিয়ে হচ্ছে আমার কি হয়ে থাকে, ওয়্যার স্ট্রিপিং এর পার্ট হয়ে থাকে। ঠিক আছে, ওয়্যার স্ট্রিপিং, বা এটা দিয়ে আমরা কি করে থাকি, কোনো মেটালকে হার্ড মেটালকে স্ট্রিপ করে থাকি, স্ট্রিপ করে। ঠিক আছে, আর এটা তো হ্যান্ডেল, এইগুলোই হচ্ছে বিষয়। তো এই পোর্শনগুলো দিয়ে আমরা মেইনলি কাজ করে থাকি। ঠিক আছে, তো এটা এখানে দেখানো রয়েছে, এইটার থেকে আসে বেশ কিছু কোশ্চেন। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্লায়ার, যেগুলো আমরা খুব কমনলি ব্যবহার করে থাকি। নেক্সট কি বলেছেন, তো এই যে কোশ্চেনটা, এটা আমাদের কমপ্লিট হলো 4 নম্বর, যে এটা হচ্ছে আমাদের প্লায়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তো রাউন্ড নোজ প্লায়ার এই ওয়্যারের লুপ করার জন্য এবং এটাকে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমাদের ইউজ। নেক্সট কি বলেছেন, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য পিস্টন রিং এন্ড গ্যাপ ইন আ সিলিন্ডার। ঠিক আছে, এখানে কতগুলো নতুন টার্ম আমাদের কাছে এসছে। 1 নম্বর হচ্ছে পিস্টন রিং এন্ড গ্যাপ ইন আ সিলিন্ডার, সেটা মেজার করে আমরা কিসের থ্রু দিয়ে, সেটা মেজার করি আমরা
ফিলার গেজের থ্রু, সেটা মেজার করে থাকি আমরা ফিলার গেজের, সেটা মেজার করে থাকি আমরা কিনা ফিলার গেজের থ্রু। এবার সবার প্রথমে আমাকে জানতে হবে পিস্টন রিং এর এন্ড গ্যাপটা কি জিনিস, ঠিক আছে। তার আগে আমাকে জানতে হবে পিস্টন রিংটা কি জিনিস, ঠিক আছে। আমরা সবাই জানি পিস্টন রিংটা কোথায় থাকে, না ধরো এটা আমার একটা পিস্টন রয়েছে, এটা আমার একটা পিস্টন রয়েছে, এটা আমার একটা পিস্টন, এটা আমার একটা পিস্টন। এর গায়ে কি থাকা থাকে, পিস্টন গ্রুভ কাটা থাকে, এগুলো হচ্ছে গ্রুভ, গ্রুভ কাটা থাকে। এটাকে আমরা কি বলে থাকি, পিস্টনের হেড বা ক্রাউন, হেড অর ক্রাউন, হেড অর ক্রাউন বলে, ঠিক আছে। এর বাইরে দিয়ে আমরা কি করি না পিস্টন রিং গুলোকে লাগাই, এর বাইরে দিয়ে আমরা কি করি না পিস্টন রিং গুলো লাগাই, এর বাইরে আমরা কি করি না পিস্টন রিং গুলো লাগাই, ঠিক আছে। জেনারেলি আমাদের দু রকমের পিস্টন রিং হয়ে থাকে, জেনারেলি আমাদের দু রকমের পিস্টন রিং হয়ে থাকে, দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে কম্প্রেশন রিং, কম্প্রেশন রিং, আর একটা হচ্ছে অয়েল রিং, অয়েল রিং বা অয়েল স্ক্র্যাপার রিং যাই বলো না, ঠিক আছে। অয়েল রিং বা অয়েল স্ক্র্যাপার রিং, এই দু রকমের পিস্টন রিং হয়ে থাকে। জেনারেলি বেশিরভাগ পিস্টনে আমাদের দুটোই পিস্টন রিং থাকে, বা কোনো কোনোটাই আমাদের দুইয়ের বেশি তিনটেও পিস্টন রিং থাকতে পারে, ঠিক আছে। যদি তিনটে পিস্টন রিং থাকে, কম্প্রেশন রিং সবসময় একটাই থাকে, অয়েল রিং একটা অথবা দুটো থাকে, একটা অথবা দুটো থাকতে পারে, এটা সবসময় একটাই থাকবে। কম্প্রেশন রিং ওপরের যেটা থাকে, ওপরের যেটা থাকে এটাকে বলা হয়ে থাকে কম্প্রেশন রিং, এটাকে বলা হয়ে থাকে কম্প্রেশন রিং, ঠিক আছে। আর নিচের যেটা থাকে এটাকে বলা হয়ে থাকে অয়েল রিং, নিচে যদি আর একটা অয়েল রিং থাকে সেটাও থাকতে পারে, ঠিক আছে। তো দুটো অয়েল রিং থাকতে পারে বা একটা অয়েল রিং থাকতে পারে, কিন্তু কম্প্রেশন রিং সবসময় একটাই থাকে। এবার কম্প্রেশন রিং আর অয়েল রিং এর কাজ কি, কম্প্রেশন রিং এর মূল কাজ হচ্ছে, কম্প্রেশন রিং এর মূল কাজ হচ্ছে, কম্প্রেশন রিং কি করে, এর বাইরে কি থাকে, এর বাইরে থাকে হচ্ছে আমার সিলিন্ডার ওয়াল, সিলিন্ডার ওয়াল বলতে আমার সিলিন্ডার বোর বা আমার সিলিন্ডার লাইনার, ঠিক আছে। এর বাইরে আমার কে থাকে, সিলিন্ডার লাইনার, এটা হচ্ছে আমার সিলিন্ডার লাইনার, এটা হচ্ছে আমার সিলিন্ডার লাইনার, এটা হচ্ছে আমার সিলিন্ডার লাইনার। এর বাইরে থাকে হচ্ছে আমার সিলিন্ডার লাইনার, ও সিলিন্ডার লাইনারের সাথে কনস্ট্যান্টলি ঘষতে থাকে, ও সিলিন্ডার লাইনারের সাথে কি হতে থাকে না কনস্ট্যান্টলি ঘষতে থাকে, ঠিক আছে। তো এই সিলিন্ডার লাইনার আর এই পিস্টন রিং এর মধ্যে একটা ও সিল তৈরি করে, এই সিলিন্ডার লাইনার আর পিস্টনের মধ্যে একটা রিং তৈরি করে, সিলিন্ডার লাইনার অ্যান্ড পিস্টন, এর মধ্যে ও কি করে না একটা সিল তৈরি করে, সিল তৈরি করে, সিল তৈরি করে কোথায়, সিলিন্ডার লাইনার আর পিস্টনের মধ্যে, যাতে কি হয় এই যে পোর্শনটা আছে এটা একটা এনক্লোজড পোর্শন হয়ে যায়, এবং এটাকেই আমরা বলে থাকি কিনা কম্বাসন চেম্বার, এটাকেই বলে থাকি আমরা কম্বাসন, এটাকেই আমরা বলে থাকি কম্বাসন চেম্বার। এবার কম্বাসন চেম্বারটা যদি এনক্লোজড না হয় তাহলে কি হবে, এর সাইড দিয়ে গ্যাস, নিচে আমার নিচে কি রয়েছে ক্র্যাঙ্ক কেস রয়েছে, নিচে আমার কি রয়েছে না ক্র্যাঙ্ক কেস রয়েছে, ক্র্যাঙ্ক কেসের মধ্যে আমার গ্যাসগুলো লিক হতে থাকবে, গ্যাসগুলো লিক হতে থাকবে। তো সেটা যাতে না হয় সেই দায়িত্বটা থাকে হচ্ছে কম্প্রেশন রিং এর উপর, ঠিক আছে। কম্প্রেশন রিং কি করে, ওই সিলিন্ডার লাইনারের গা ঘেঁষে পুরো চলতে থাকে, এবং গা ঘেঁষে চলতে চলতে ওই সিলিন্ডার লাইনার এবং পিস্টনের মধ্যে, সিলিন্ডার যে লাইনার আছে লাইনার, সিলিন্ডার লাইনার এবং পিস্টনের মধ্যে ও কি করে একটা সিল প্রোভাইড করে, ঠিক আছে, যাতে ওপরে এই কম্বাসন চেম্বারটা পুরো সিল হয়ে যায়, একটা আলাদা সেপারেট হয়ে যায়, ঠিক আছে, যাতে এর সাথে এনভায়রনমেন্টের কোনো কানেকশন না থাকে। তো সেটাই কাজ হয় হচ্ছে আমার কম্প্রেশন রিং এর। নেক্সট আমার কি আছে অয়েল রিং, অয়েল রিং কি করে, অয়েল রিং হচ্ছে এই সিলিন্ডারের গায়ে, যেহেতু পিস্টনটা কনস্ট্যান্টলি আপ ডাউন করছে, মুভ করছে সিলিন্ডার লাইনারের গায়ে, তো এই সিলিন্ডার লাইনারের গায়ে এ যখন নিচ থেকে উপরে যায় এ কি করে অয়েলটাকে, দ্যাট ইজ আমার লুব্রিকেটিং অয়েল যেটা আছে, লুব্রিকেটিং অয়েল যেটা আছে সেটাকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যায়, যাতে কি হয় এই লুব্রিকেশনটা বজায় থাকে, এবং যখন পিস্টনটা উপর থেকে নিচের দিকে আসছে তখন এই লুব্রিকেটিং অয়েলটাকে স্ক্র্যাপ করতে করতে নিচের দিকে নামে, লুব্রিকেটিং অয়েলটাকে পিস্টনের গা থেকে স্ক্র্যাপ করতে করতে নিচের দিকে নামে, যাতে কি না আমার কম্বাসন চেম্বারের ভেতরে কোনোভাবে লুব্রিকেটিং অয়েলটা ঢুকতে না পারে। কারণ কম্বাসন চেম্বারের মধ্যে লুব্রিকেটিং অয়েল যদি ঢোকে সেক্ষেত্রে আমাদের কি হবে, লুব্রিকেটিং অয়েলটা বার্নিং হয়ে যাবে, যেটা আমরা কখনোই চাই না, ঠিক আছে। এটা আমরা ইন ডিটেলসে লুব্রিকেটিং সিস্টেমের মধ্যে পড়বো, এখন আমরা এই ডিটেলসে যাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের অয়েল রিং এর কাজ, অয়েল লিখে ফেলেছি, এটা অয়েল রিং হবে,
এটা হচ্ছে অয়েল রিং আর এটা হচ্ছে আমার কম্প্রেশন রিং। এই দুটোর হচ্ছে এটা ডিফারেন্ট কাজ। কম্প্রেশন রিং হচ্ছে সিলিন্ডার লাইনার আর পিস্টনের মধ্যে একটা সিল প্রোভাইড করে থাকে, আর অয়েল রিং অয়েলটাকে স্ক্র্যাপ করে, মানে লুব্রিকেটিং যে অয়েলটা আছে, লুব্রিকেটিং অয়েল যেটা আছে সেটাকে স্ক্র্যাপ করে কোথা থেকে? সিলিন্ডার লাইনারের উপরে ও কি করে না, লুব্রিকেটিং অয়েলটাকে স্ক্র্যাপ করে ওপরে নিচে নিয়ে যায়। এটাই হচ্ছে ওর কাজ। ঠিক আছে, এবার পিস্টন রিংটা কিরকম দেখতে হয়? পিস্টন রিংটা আমাদের দেখতে হয় হচ্ছে এরকম টাইপের রিং এর মতো। ঠিক আছে, এরকম টাইপের রিং এর মতো দেখতে হবে, এরকম টাইপের রিং এর মতো দেখতে হবে। ঠিক আছে, তো এই যে পিস্টন রিং আছে, এই পিস্টন রিং এর মাথার যে গ্যাপটা রয়েছে এটাকে বলা হয়ে থাকে এন্ড গ্যাপ, এটাকেই বলা হয়ে থাকে এন্ড গ্যাপ। ঠিক আছে, এই গ্যাপটা কেন রাখা হয়? তার কারণ হচ্ছে পিস্টন রিংটাকে প্রথমত এই যে এর একটা পিস্টন রিং ওপেনার পাওয়া যায়। ঠিক আছে, রিং ওপেনার পাওয়া যায় বা রিং এক্সপ্যান্ডার পাওয়া যায়, বেটার সে রিং এক্সপ্যান্ডার। ঠিক আছে, রিং এক্সপ্যান্ডার পাওয়া যায়। ঠিক আছে, পিস্টন রিং এক্সপ্যান্ডার। ঠিক আছে, পিস্টন রিং এক্সপ্যান্ডার দিয়ে মাথাটা একটু বড় করে নেওয়া হয়, বড় করে এইটাকে এই গ্রুভের মধ্যে বসিয়ে দেওয়া। এখানে যে গ্রুভটা কাটা আছে, পিস্টনের গায়ে যে গ্রুভটা কাটা আছে সেটার মধ্যে বসিয়ে দেওয়া। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এই পিস্টন রিং এর যে দুটো এন্ড আছে, পিস্টন রিং এর যে দুটো এন্ড আছে তার মধ্যে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটাকেই বলা হয়ে থাকে এন্ড গ্যাপ। এই গ্যাপের একটা খুব সুন্দর ভূমিকা রয়েছে। এই গ্যাপের ইঞ্জিন অপারেশনের ক্ষেত্রে একটা খুব সুন্দর ভূমিকা রয়েছে। এই গ্যাপটা পারপাসফুলি দেওয়া হয়। ঠিক আছে, এই গ্যাপটা সবসময় পারপাসফুলি দেওয়া হয় এবং এর একটা এক্সাক্ট মাপও আছে। ঠিক আছে, এর একটা এক্সাক্ট মাপও আছে। এবার এই গ্যাপটা আমরা কেন প্রোভাইড করি? এই এন্ড গ্যাপটাকে আমরা কেন প্রোভাইড করি? এই এন্ড গ্যাপটা প্রোভাইড করা হয় কারণ আমরা জানি সিলিন্ডারটা এই কম্বাসন চেম্বারের টেম্পারেচার আমার মোটামুটি 1500 ডিগ্রি থেকে 2200 ডিগ্রি বা 2300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যেতে পারে, 2300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যেতে পারে। এবার হাই টেম্পারেচারে কি হবে? এই পিস্টন রিংটা এক্সপ্যান্ড করবে, কিছুটা এক্সপ্যান্ড করবে। তো সেই এক্সপ্যানশনের জায়গা প্রোভাইড করার জন্য আমরা কি করে থাকি না, এন্ড গ্যাপ প্রোভাইড করি। যে যদি বড় হয় এই যদি এক্সপ্যান্ড করে, তো এক্সপ্যান্ড করার জন্য এর কিছুটা জায়গা দেওয়া হয়, যাতে এ ধরো এইটুকু ওখানে বড় হলো। ঠিক আছে, বড় হয়ে এই পর্যন্ত। ঠিক আছে, তো সেই যে জায়গাটা, সেই রুমটা আমরা এই এন্ড গ্যাপের থ্রু দিয়ে প্রোভাইড করি। যদি আমরা এখানে এন্ড গ্যাপ প্রোভাইড না করি তাহলে কি হবে? এ এক্সপ্যান্ড হতে পারবে না সিলিন্ডারের মধ্যে, এ কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে। এবার যখনই ব্রেক হয়ে যাবে, এ কি করবে? এই যে কম্বাসন চেম্বারের যে সিলটা, কম্বাসন চেম্বারটাকে যেটা আমি সিল করে রেখেছি কি দিয়ে না, পিস্টন রিং দিয়ে, সেটা নষ্ট হবে। এ যদি ব্রেক হয়ে যায়, এ কি হবে না, কম্বাসন চেম্বারটাকে যেটাকে আমি সিল করে রেখেছি পিস্টন রিং দিয়ে, সেটাকে এ নষ্ট করে দেবে। সেই সিলটা আর থাকবে না, সেই সিলটা নষ্ট হবে। ঠিক আছে, তো তার জন্য এর একটা পারপাসফুলি গ্যাপ দেওয়া হয়। এবার অবভিয়াসলি এর গ্যাপটা যদি আমি বেশিও দিয়ে দিই সেক্ষেত্রেও সমস্যা। যদি আমি বেশি দিয়ে দিই তখন কি হবে? এই বেশি গ্যাপ দিয়ে কি হবে? এর এখান দিয়ে গ্যাস পাস করতে থাকবে, কারণ এই সিলটা এর গায়ে কোথাও না কোথাও আছে, ধরো এখানে আছে। তো এর সিলটা যদি আমি বড় করে দিই, এর গ্যাপটা যদি আমি বড় করে দিই, ফর এক্সাম্পল এর গ্যাপটা এইটুকু রাখার কথা, আমি তার পরিবর্তে এতটা বড় করে, তখন কি হবে? এখান দিয়ে আমার নিচের দিকে আমার এই যে কম্বাসন চেম্বারের যে গ্যাস আছে সেই গ্যাসটা নিচের দিকে পাস হতে থাকবে। নিচের দিকে আমার কি হতে থাকবে না, পাস হতে থাকবে। এর দিকে আমার পাস হতে থাকবে কোথায় না, আমার ক্র্যাঙ্কেসের মধ্যে চলে আসতে হবে। তো এর জন্য এটার একটা ফিক্সড গ্যাপ রাখা হয়। দেখো, জেনারেলি নির্ধারিত গ্যাপটা দেওয়া হয়ে থাকে 0.3 থেকে 0.5 মিলিমিটার, এই গ্যাপের মধ্যে রাখা হয়। জেনারেলি বিভিন্ন রকম সিলিন্ডারের ডায়ামিটারের উপর বেস করে এর গ্যাপগুলো মেজার করা হয়ে থাকে। যদি সিলিন্ডারের ডায়ামিটার 50 mm পর্যন্ত হয়ে থাকে তাহলে এই এন্ড গ্যাপটা রাখা হয় 0.2 থেকে 0.4 mm। যদি 50 থেকে 100 mm এর মধ্যে হয়ে থাকে তখন এই এন্ড গ্যাপটা রাখা হয় 0.3 থেকে 0.5। এরকম ভাবে রাখা হয়, এরকম ভাবে বিভিন্ন রেঞ্জ আছে। এগুলো হচ্ছে আমাদের যে কোম্পানির ম্যানুফ্যাকচারার আছে, সেই কোম্পানির ম্যানুফ্যাকচারারের যে আমাদের যে ব্রাউচার শিট সেটার মধ্যে উল্লেখ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিজাইনের পার্ট। ঠিক আছে, এবার এই যে এন্ড গ্যাপটা আছে এটাকে আমরা মেজার করে থাকি কিসের সাহায্যে না, ফিলার গেজের সাহায্যে। এই ফিলার গেজের সাহায্যে আমরা এন্ড গ্যাপটা মেজার করি। তবে আমরা ফিলার গেজের সাহায্যে এই যে এন্ড গ্যাপ আছে, যে এই দুটোর মধ্যে কতটা গ্যাপ আছে, এই যে এইটাকে বলা হয়ে থাকে এন্ড গ্যাপ। এই এন্ড গ্যাপটাকে আমরা কি করে থাকি না, এর মধ্যে ফিলার গেজের যে স্টিক গুলো আছে সেগুলোকে ঢুকিয়ে চেক করি। কারণ অবভিয়াসলি এখানে তো আমি স্কেল নিয়ে চেক করতে পারবো না, বা মাইক্রোমিটার দিয়েও চেক করতে পারবো না, বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে চেক করতে পারবো না। এটা আমরা একমাত্র ফিলার গেজ দিয়ে চেক করতে পারি। ঠিক আছে, তো এটাই হয়ে থাকে হচ্ছে আমাদের পিস্টন রিং।
তো পিস্টন রিং সম্পর্কে আমাদের দেখো দেওয়া আছে, এই যে বিভিন্ন রকম হয়ে থাকে, কম্প্রেশন রিং, আমাদের অয়েল রিং, ঠিক আছে। যদি অয়েল রিং থাকে, যদি দুটো অয়েল রিং থেকে থাকে তখন দুটো অয়েল রিং এবং এক্সপান্ডার থাকে, ঠিক আছে, ওর নাম এক্সপান্ডার, ঠিক আছে। তো এরকম ভাবে থাকে। এই যে উপরের যেটা থাকে এটা হচ্ছে আমার কম্প্রেশন রিং, নিচের যেটা আছে এটা হচ্ছে আমার অয়েল রিং, নিচের যেটা আছে এটা হচ্ছে, ঠিক আছে। এটা পিস্টন রিং এর ব্যবহার কেন করে থাকে, কারণ এটাকে গ্যাস টাইট সিল করে, ঠিক আছে, সিলিন্ডারের সাথে এটাকে গ্যাস টাইট সিল করে, ঠিক আছে। তার ফলে ওপরের যে কম্বাসন চেম্বারটা আছে এখান দিয়ে গ্যাসটা নিচের দিকে লিক করতে পারে, কম্বাসনের গ্যাসের ওপরের থেকে নিচের দিকে যেতে বাধা দেয়। তো তার ফলে যেটা ঘটনাটা ঘটে, যদি ওপর থেকে নিচের দিকে যায় সেটাকে আমরা বলে থাকি ব্লো বাই, ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি ব্লো বাই, সেই ব্লো বাইটাকে ও কমিয়ে দেয়, ঠিক আছে। আর অয়েল রিং কি করে থাকে, ইঞ্জিন অয়েলকে সিলিন্ডারের দেয়ালে ছড়িয়ে দেয় এবং অতিরিক্ত অয়েলকে স্ক্র্যাপ করে নিয়ে যেতে সাহায্য করে। তো নিচের থেকে যখন ওপরের দিকে যাচ্ছে সিলিন্ডারটা, এই পিস্টনটা, তখন কি হয়, অয়েল রিং এই পুরো সিলিন্ডারের যে দেওয়াল আছে, সিলিন্ডারের দেওয়াল আছে মানে সিলিন্ডার আমাদের যে ইয়ে রয়েছে, বোর্ডটা রয়েছে তার গায়ে, বা সিলিন্ডার লাইনারটা রয়েছে ওর গায়ে কি হয়, অয়েলটা ছড়াতে ছড়াতে যায় এবং যখন উপর থেকে নিচের দিকে আসে মানে টিডিসি থেকে যখন বিডিসির দিকে আসে তখন অয়েলটাকে স্ক্র্যাপ করতে করতে নিচে, ঠিক আছে, দিয়ে এটা করে। আর হচ্ছে পিস্টন আর সিলিন্ডারের মধ্যে ঘর্ষণটাকে কমিয়ে দেয়, ঠিক আছে, দিয়ে এইগুলো করে থাকে। ইঞ্জিন পারফরমেন্স ইনক্রিজ করে, পাওয়ার ইনক্রিজ করে এবং মাইলেজ বৃদ্ধি, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। আর এটা কিসের তৈরি হয়ে থাকে, এটা হচ্ছে হাই গ্রেডের কাস্ট আয়রন তৈরি হয়ে থাকে, অ্যালয় স্টিলের তৈরি হয়ে থাকে, এবং এটা কি হয়ে থাকে, এটা হচ্ছে আমার সেন্ট্রিফিউগালি কাস্টেড, সেন্ট্রিফিউগালি কাস্টেড, সেন্ট্রিফিউগালি কাস্ট, ঠিক আছে। এটা কাস্টিং করে আমরা করে থাকি, সেন্ট্রিফিউগাল কাস্টিং এর থ্রু দিয়ে করে থাকি। আর এর এন্ড গ্যাপটা, এর যে বডির শেপটা, এটা বিভিন্ন রকম হয়ে থাকে। এর যে ক্রস সেকশনটা, দ্যাট ইজ এটাকে যদি আমি এখান দিয়ে কেটে দিই, তো এর যে ক্রস সেকশনটা পাবো, সামনে দিয়ে দেখলে, এদিক বরাবর দেখলে আমি এর যে ক্রস সেকশনটা পাবো সেটা রেক্টাঙ্গুলার হতে পারে, ঠিক আছে, অথবা টেপার ফেসের হতে পারে, অথবা ব্যারেল ফেসের হতে পারে, অথবা নেপিলার ফেসের হতে পারে, ঠিক আছে। এরকম স্টেপ বাই স্টেপ ফরম্যাটেও থাকতে পারে, ঠিক আছে, অথবা কখনো কখনো এরকম ফেসের, ঠিক আছে, এরকম টাইপের ফেস, এরকম আই সেকশনেরও পাই, ঠিক আছে, আমরা কখনো কখনো আই সেকশনেরও পেয়ে থাকি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের পিস্টন রিং এর ব্যাপারের মূল জিনিস, ঠিক আছে। এটাই হয়ে থাকে হচ্ছে আমাদের পিস্টন রিং এর ব্যাপারে মূল জিনিস। এবারে হচ্ছে পিস্টন রিং এর ক্ষেত্রে আর একটা ইনফরমেশন আমি তোমাদের একটু দিয়ে রাখি। তো এটা পিস্টন রিং তো মেজার করাতে হচ্ছে ফিলার গেজের সাহায্যে। আচ্ছা, ফিলার গেজটা একটু দেখে নিই। এটা হচ্ছে ফিলার গেজ হয়ে থাকে, ঠিক আছে। ফিলার গেজের এগুলোকে লিভ বলা হয়ে থাকে, এগুলো এক একটা ফিলার গেজের পাত্তি হয়ে থাকে, ঠিক আছে। এই প্রত্যেকটা পাত্তির যে চওড়া যতটা হয়ে থাকে, চওড়া ইন দা সেন্স যতটা মোটা হয়ে থাকে, সেগুলো ফিক্সড হয়ে থাকে এবং সেটার ভ্যালু এর গায়ে লেখা থাকে, ঠিক আছে, সেটার ভ্যালু এর গায়ে লেখা থাকে, ঠিক আছে। এটা প্রচন্ড হাই এফিসিয়েন্সির হয়ে থাকে, ঠিক আছে, এর অ্যাকিউরেসি প্রচন্ড হাই হয়ে থাকে, ঠিক আছে। দিয়ে ধরো একটা ফিলার গেজ ঢুকিয়ে দেখলাম লুজ হচ্ছে, আর দুটো তিনটে ফিলার গেজ একসাথে যোগ করে নিয়ে আমরা ঢুকিয়ে দেখলাম, ঠিক আছে, দিয়ে সবগুলোর মেজারমেন্ট একসাথে নিলে যেটা হবে, দিয়ে সবগুলো প্রত্যেকটার গায়ে যে ভ্যালুগুলো লেখা আছে সেগুলোকে অ্যাড করলে আমরা কি পেয়ে যাই না, এক্সাক্ট ভ্যালুগুলো পেয়ে যাই, ঠিক আছে। তো ফিলার গেজ দিয়ে আর কি কি কাজ করা হয়ে থাকে, ফিলার গেজ দিয়ে আমরা স্পার্ক প্লাগের যে গ্যাপ আছে সেটা চেক করতে পারি, আমাদের যে ট্যাপেট ক্লিয়ারেন্স আছে, আমরা পরে পড়বো এগুলো সম্পর্কে। স্পার্ক প্লাগ গ্যাপ আমরা জানি, স্পার্ক প্লাগের মধ্যে যে গ্যাপটা দিতে লাগে সেটা আমরা চেক করে থাকি, সেটাও ফিলার গেজের থ্রু দিয়ে চেক করে থাকি, মানে আমাদের ডিজেল মেকানিক বা এমএমভির ক্ষেত্রে যে কাজগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো ট্যাপেট ক্লিয়ারেন্স, আমাদের যে ক্যামের যে ট্যাপেট ক্লিয়ারেন্স হয়ে থাকে, ঠিক আছে, আমাদের যে ক্যাম থাকে, ঠিক আছে, বা আমাদের বেটার বলতে গেলে আমাদের ইনটেক ভালভের যে ট্যাপেট থাকে সেই ট্যাপেটের ক্লিয়ারেন্স কতটা দিতে হবে সেটাকে আমরা চেক করে থাকি, যে ভালভ ক্লিয়ারেন্স, ঠিক আছে, ভালভের ক্ষেত্রে যে ট্যাপেট ভালভের ক্ষেত্রে যে ক্লিয়ারেন্স দিতে লাগে সেটা আমরা চেক করে থাকি কিসের থ্রু দিয়ে, এই ইয়ের থ্রু দিয়ে, ফিলার গেজের থ্রু দিয়ে। নেক্সট হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটার পয়েন্ট আমরা চেক করে থাকি, ঠিক আছে, ডিস্ট্রিবিউটার পয়েন্ট, এটাও আমরা আসবো, এটা হচ্ছে আমাদের বিয়ারিং এর ক্ষেত্রে থাকে, ঠিক আছে, আমাদের বিয়ারিং এর ক্ষেত্রে থাকে। এছাড়া কোনো অ্যাসেম্বলির মধ্যে গ্যাপ যদি আমাদের চেক করতে হয়, বিশেষত পিস্টন সিলিন্ডারের মধ্যে কতটা গ্যাপ আছে, পিস্টন এবং সিলিন্ডারের মধ্যে কতটা গ্যাপ আছে, এই যে পিস্টন এবং সিলিন্ডারের মধ্যে এই পোর্শনে কতটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা চেক করে থাকি কিসের থ্রু দিয়ে, এই গ্যাপটা আমরা চেক করে থাকি, এর মধ্যে আমরা ফিলার গেজের এরকম পাত্তি ঢুকিয়ে দিই, ঠিক আছে, ফিলার গেজের যে লিফ আছে সেই পাত্তিগুলোকে আমরা ঢুকিয়ে দিই, ঠিক আছে, সেটা থ্রু দিয়ে আমরা চেক করতে পারি, এটাকেই বলা হয়ে থাকে ফিলার গেজ। ফিলার গেজ ফিলার গেজ অলসো পার্ট, ফিলার গেজও আমাদের সিলেবাসে আছে। এটা কিসের পার্ট, এটা হচ্ছে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে আমি বলে দিয়েছিলাম, আমাদের আছে তার ভেতরে গেজেস আছে, দেখবে সেই গেজেসের ভেতরে ফিলার, ঠিক আছে, এর ভেতরে আমাদের ফিলার গেজ। তো ফিলার গেজটা একটু দেখে নেবে, ফিলার গেজ দিয়ে মেইনলি আমাদের ডিজেল মেকানিকে এই সমস্ত কোশ্চেন গুলো বেশি। একটা তো এটার কাজ, সেটা হচ্ছে
এই অয়েল আমাদের যে পিস্টন রিং আছে তার এন্ড গ্যাপ কি করে আমরা মেজার করব, সেটা হচ্ছে আমাদের কাজ। এটা হচ্ছে 1 নম্বর। আর এছাড়া আরো যে কাজগুলো করা হয়ে থাকে আমাদের ক্ষেত্রে সেগুলো হচ্ছে এখানে আমি, ঠিক আছে, সেগুলো হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি। স্পার্ক প্লাগের গ্যাপ মেজার করি, ট্যাপের ক্লিয়ারেন্স আমরা মেজার করে থাকি, ঠিক আছে। আমাদের যে রেডিয়াল বিয়ারিং আছে তার যে ডিস্ট্রিবিউটর পয়েন্ট, ঠিক আছে, তার যে দুটো রেডিয়াল বিয়ারিং বলের মধ্যে যে গ্যাপ সেটা আমরা চেক করতে পারি। এছাড়া অ্যাসেম্বলির মধ্যে গ্যাপ চেক করতে পারি। এই অ্যাসেম্বলি বলতে এখানে আমাদের কিসের অ্যাসেম্বলি বলছে, পিস্টন আর সিলিন্ডার, পিস্টন অ্যান্ড সিলিন্ডার অ্যাসেম্বলির মধ্যে যে গ্যাপ আছে সেটাকে আমরা ইজিলি চেক করতে পারি। কিসের থ্রু দিয়ে, না এই ফিলার গেজের থ্রু দিয়ে। সেটাকে আমরা ফিলার গেজের থ্রু দিয়ে চেক, এটার উত্তর হবে হচ্ছে আমাদের ফিলার। চলো, এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস থাকলো। এরকম 4-5টা করেই আমরা কোশ্চেন নেব এবং সেই 4-5টা কোশ্চেনের সাথে সাথে আমরা এই রিলেটেড যত টপিক আছে সেগুলোকে আমরা কমপ্লিট করবো। তো একবার আমরা একটু ছোট্ট করে দেখে নিই যে আমরা কি কি পড়লাম আজকে, ঠিক আছে। আজকে আমরা সবার প্রথমে যেটা পড়েছি সেটা লাইনার সম্পর্কে পড়েছি, সিলিন্ডার লাইনার সম্পর্কে পড়েছি। এটা খুব একটা ভালো টপিক এবং ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই তোমরা দেখে রাখবে। বিশেষত এই সিলিন্ডার লাইনারের মেটেরিয়াল সম্পর্কে, সিলিন্ডার লাইনারের মেটেরিয়াল থেকে অনেক কোশ্চেন পরীক্ষায়, এবং হচ্ছে ড্রাই লাইনার এবং ওয়েট লাইন, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। পরবর্তী আমরা যে সেট নিয়ে আসবো সেখানেও দেখবে এগুলো থেকে কোশ্চেন আসবে, তখন তোমরা নিজেরাই এগুলোর ইজিলি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের যে বেসিক অফ ইঞ্জিনে আমাদের যে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল আছে, থার্মোডাইনামিক সাইকেল, অটো সাইকেল, ডিজেল সাইকেল, সেগুলো কিভাবে কাজ করে, কনস্ট্যান্ট প্রেসারে কোনটা হিট অ্যাডিশন হয়, কোনটা কনস্ট্যান্ট ভলিউমে হিট অ্যাডিশন হয়, কোনটা হিট রিজেকশন কীরকম ভাবে হয়ে থাকে, ঠিক আছে, কোনটা কি টাইপের প্রসেস, কোনটা আইসেন্ট্রপিক কম্প্রেশন, কোনটাই আইসেন্ট্রপিক এক্সপানশন, সেগুলো সবকটাই তোমরা দেখলে এগুলো সবকটাই আসতে পারে, ঠিক আছে। কখন কীরকম কি হয়ে থাকে সেগুলো সবই এখানে তোমাদের দিয়ে দেওয়া আছে, প্লাস হচ্ছে সাইকেলের জন্য সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফাইলিং সম্পর্কে, বিভিন্ন রকম ফাইল সম্পর্কে আমাদের এখানে দেওয়া রয়েছে, ফাইলের কার্ডগুলো সম্পর্কে দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে। ফাইলের কার্ডটা বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় ফাইলের কার্ড থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের কি না প্লায়ার, প্লায়ার সম্পর্কে, প্লায়ারের বিভিন্ন প্লায়ার এবং তাদের কাজগুলো সম্পর্কে অবশ্যই এখানে দেওয়া রয়েছে, এবং প্লায়ারের এই যে বেসিক পার্টসগুলো, বেসিক এই যে পার্টসগুলো সম্পর্কে এগুলো একটু দেখে নেবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন কোন পার্ট আমাদের কি কাজে লাগে, পার্ট দিয়ে আমরা কি করি, যদিও সেটা ডিটেল ডেসক্রিপশন এখানে, ঠিক আছে, সেটা ডিটেল ডেসক্রিপশন এখানে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে পিস্টন রিং এর, ঠিক আছে, সেটাতে পিস্টন রিং এবং পিস্টন রিং এর যে এন্ড গ্যাপ সেগুলো সম্পর্কে আমরা পড়লাম, এবং ফিলার গেজ, ঠিক আছে। আজকে আমাদের ক্লাস এইটুকুই থাকলো। আমরা নেক্সট দিন আবার এরকম কিছু কোশ্চেন আলোচনা নিয়ে আবার অবশ্যই আসব, এবং তোমাদের এটাতে যা অসুবিধা হলো যা সুবিধা হলো সেগুলো একটু জানাবে আমাকে, একটু ভিডিওর নিচে কমেন্ট করবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। বা তোমাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যাতে আমরা আস্তে আস্তে নিজেদের ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে কিনা ফিউচারে যে ভিডিওগুলো আসছে সেগুলো সম্পর্কে তোমরা অবগত হও।